গুড ইভিনিং। আজকের আমরা ক্লাস 12 এর থার্ড সেমিস্টারের কিছু এমসিকিউ আলোচনা করব। এই এমসিকিউ গুলো আলোচনা করার জন্য আমি প্রশ্নবিচিত্রের 15 নম্বর মডেলটাকে নিয়েছি। এই 15 নম্বর মডেল ধরে আমরা সবগুলো যতগুলো এমসিকিউ আছে 35টা এমসিকিউ গুলো করব। তোমরা নিজেরা কোশ্চেনগুলো দেখে চেষ্টা করবে, না পারলে সলিউশনগুলো দেখে নেবে। তো শুরু করা যাক। তাহলে আমরা প্রথম কোশ্চেনে আসি। প্রথম কোশ্চেনে আসে 10 মাইক্রোকুলম আধানযুক্ত একটা এ গোলকের ব্যাসার্ধ 2 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট অপর একটা অনাহিত গোলক রয়েছে। এরপর এ ও বি কে পরস্পরের সংস্পর্শে রাখলে এ গোলকে নতুন অর্জিত আধান 10 এর 3 মাইক্রোকুলম হয়। তাহলে জানতে চাইছে অ্যাকচুয়ালি গোলকের অর্জিত আধান বলতে এখানে আসলে জানতে চাইছে এ বি গোলকের অর্জিত আধান কত। তাহলে এখানে আমরা যদি কোশ্চেনটাকে দেখতে পাচ্ছি, কোশ্চেনটা একদম সাধারণ কোশ্চেন, যেখানে দুটো একটা আহিত একটা অনাহিত গোলককে পরস্পরের সংস্পর্শে আনা হয়েছে। তাহলে কি হবে, আহিত গোলকটা থেকে অনাহিত গোলকে আধান যাবে। তাহলে এ গোলকের আগের আধান কত ছিল? 10 মাইক্রোকুলম। তো এ গোলকের বর্তমান আধান কত আছে? বর্তমান আধান আছে 10/3 মাইক্রোকুলম। তাহলে বি গোলকের আধান কত হবে? বি গোলকের আধান অবশ্যই এ গোলকে যেটা কমে গেছে ওটাই বি গোলকে গেছে। তাহলে বি গোলকের আধান হবে 10 - 10/3 সমান 20/3 মাইক্রোকুলম। অপশন সি। নেক্সট আসি 2 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন বলছে একটি কাপে 300 গ্রাম জল আছে, কাপের জলে উপস্থিত মোট ধনাত্মক আধানের মান কত? তো এই অঙ্কটা দেখো, জলের পরিমাণ বলেছে 300 গ্রাম। তো এটাকে যদি মোলে করি তাহলে কত হবে না, জলের আণবিক গুরুত্ব আমরা জানি 18। তাহলে 300/18 করলে যেটা হয় 6×5 = 30, 50, 6×3 = 18, 50/3 মোল। তো 50/3 মোলে অণুর সংখ্যা কত? 50/3 মোলে অণুর সংখ্যা অ্যাভোগাড্রো সংখ্যা ইনটু এইটা। তাহলে 50/3 × 6.022 × 10⁻23। এইটা হচ্ছে অণুর সংখ্যা। এবারে বলে আমরা জানি একটা অণুতে ধনাত্মক আধান বা প্রোটন কতগুলো হবে? একটা অণুতে প্রোটন কত আছে না, হাইড্রোজেনের জানি, হাইড্রোজেনের একটা প্রোটন যেহেতু, তাহলে দুটো হাইড্রোজেন তো 1+1 প্লাস অক্সিজেনের 8টা প্রোটন, টোটাল 10টা প্রোটন আছে। তাহলে মোট ধনাত্মক আধান কত হবে? মোট ধনাত্মক আধান কত হবে না, মোট ধনাত্মক আধান হবে, অণুর সংখ্যা আছে আমার এইটা 50/3 × 6.022 × 10⁻23। এতগুলো অণু, তাতে প্রোটন কত হবে না, 10 মাল্টিপ্লাই করব, এতগুলো প্রোটন, প্রতিটা প্রোটনের চার্জ কত না 1.6 × 10⁻19 কুলম। এইটা হচ্ছে টোটাল চার্জ হবে। তাহলে টোটাল চার্জ যদি এইটা হয় 6.022 কে আমি ইজিলি ধরে নিতে পারি কত, 3 2 6, 2 ধরে নিলাম। তাহলে 50 2 100 আর ওইখানে 1.6 থাকলো, তাহলে হচ্ছে কত 1.6টা যেমন আছে থাকুক। 6.022 কে আমরা অ্যাপ্রক্সিমেটলি 6 ধরলাম, তাহলে 3 2 6, 50 2 100, 100 মানে 10 স্কয়ার আর 10⁻23 মানে 10⁻25, 25 থেকে 10⁻25 আর এই যে একটা 10 10⁻26, 10⁻26 থেকে 10⁻19 মাল্টিপ্লাই করলে হবে 10⁻7। তাহলে 1.6 × 10⁻7 কুলম। দেখো অপশনে নিশ্চয়ই আছে অপশন ডি। তাহলে 2 নম্বর কোশ্চেনটা বোঝা গেল। 3 নম্বর কোশ্চেনে আসি। 3 নম্বর কোশ্চেনে বলেছে একটা ফাঁপা চোঙ কিউ কুলম্ব আধান দ্বারা আহিত, এর বক্রতল বি যদি ফাই তড়িৎ ফ্লাক্সের সঙ্গে জড়িত থাকে তবে চোঙটির সমতল এ তে কত তড়িৎ ফ্লাক্স জড়িত থাকবে। তাহলে এখানে আমরা তড়িৎ ফ্লাক্সের নিয়মটাকে কাজে লাগাবো। কি তড়িৎ ফ্লাক্সের কি ব্যাপার ছিল, আমরা জানি কোনো একটা বদ্ধতল দিয়ে নির্গত মোট তড়িৎ ফ্লাক্স হচ্ছে, কোনো বদ্ধতলে নির্গত মোট তড়িৎ ফ্লাক্স, বদ্ধতলে নির্গত মোট তড়িৎ ফ্লাক্স
মোট তড়িৎ ফ্লাক্স কত না কিউ বাই এপসাইলন জিরো। তাহলে এখানে কটা তল পাচ্ছি, উপরে একটা এ তল, পাশে বি তল আর নিচে সি তল। তাহলে এ তল প্লাস বি তল প্লাস সি তল মিলে আমরা পাচ্ছি কত কিউ বাই এপসাইলন জিরো। এটা হচ্ছে নির্গত ফ্লাক্স। এখন এ তল আর সি তলের ফ্লাক্স হচ্ছে সমান হবে, কারণ দুটোই হচ্ছে সমান আয়তনের বক্রতল। তাহলে অতএব 2 ইন্টু এ তল দুটো মিলে করে দিলাম প্লাস বি তল। আচ্ছা, বি তলের জন্য আমরা কত পেয়েছিলাম না, বি তলের জন্য আমরা পেয়েছিলাম হচ্ছে ফাই, বি তলের জন্য ফ্লাক্স। তাহলে ফাই সমান হচ্ছে কত কিউ বাই এপসাইলন জিরো। এমপ্লয়েজ করলে আমরা পেতে পারি কত 2 ইন্টু এ তল, এ তল আর সি তল দিয়ে নির্গত মোট ফ্লাক্স কত হচ্ছে কিউ বাই এপসাইলন জিরো মাইনাস ফাই। তাহলে এ তলের জন্য ফ্লাক্স কত পাবো, হাফ অফ কিউ বাই এপসাইলন জিরো মাইনাস ফাই। তো এইটা হচ্ছে আমরা অপশন ডিতে পাচ্ছি। তাহলে এটা গেল হচ্ছে আমার 3 নম্বরের উত্তর। 4 নম্বরে বলেছে কি, যখন 8টি তরল বিন্দু যুক্ত একটা বড় বিন্দু উৎপন্ন হয় তখন তার তড়িৎ বিভব হয় 20 ভোল্ট। প্রতিটি তরল বিন্দুর বিভব কত হবে? তাহলে এটা এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, এইরকম টাইপের অঙ্ক কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। তাহলে যখন 8টা তরল বিন্দু যুক্ত একটা বড় বিন্দু উৎপন্ন হয়েছে, তাহলে ধরি বড় বিন্দুর ব্যাসার্ধ আর ধরে নিলাম, বড় বিন্দুর ব্যাসার্ধ সমান হচ্ছে ধরলাম ক্যাপিটাল আর, ও ছোট বিন্দুর ব্যাসার্ধ ব্যাসার্ধ ধরলাম স্মল আর। তাহলে অতএব ভলিউমের নিয়ম অনুসারে 4/3 পাই ক্যাপিটাল আর কিউব ইজিক্যাল টু হচ্ছে 8 ইন্টু 4/3 পাই স্মল আর কিউব। তাহলে এখানে হচ্ছে আমরা পেয়ে যাবো কত, 4/3 পাই কাটলে আর সমান পাচ্ছি 2r। এটা হচ্ছে এদের ব্যাসার্ধের মধ্যে রিলেশন। বড় বিন্দুর আধান কত হবে, বড় বিন্দুর আধান, আচ্ছা এখানে ধরে নিচ্ছি ছোট বিন্দুর আধান হচ্ছে কিউ, ছোটর আধান সমান হচ্ছে ছোট কিউ। তাহলে বড় বিন্দুর আধান কত হবে, বড় বিন্দুর আধান হবে 8 কিউ, কেন 8টা বিন্দু মিলেছে। তাহলে ছোটর বিভব V1 দিয়ে লিখছি, V1 ইজিক্যাল টু কত কিউ বাই স্মল আর। বড়র বিভব তাহলে কত হবে, বড়র বিভব V ইজিক্যাল টু হবে 8 কিউ বাই ক্যাপিটাল আর। এবারে এইখান থেকে 8 কিউ বাই ক্যাপিটাল আর এর ভ্যালু দেওয়া আছে কত, 8 কিউ বাই ক্যাপিটাল আর মানে 2r লিখলাম, এটার ভ্যালু দেওয়া আছে কত 20। প্রশ্নে বলাই আছে তড়িৎ বিভব হয় 20 ভোল্ট। তাহলে এইখান থেকে আমরা লিখতে পারি 2 4 8 কেটে গেল, তাহলে 4 ইন্টু কিউ বাই আর মানে 4 ইন্টু V1 সমান যদি 20 হয়, তাহলে V1 সমান আমরা পাবো 5। তো অপশন সিটা, অর্থাৎ ছোট বিন্দুর বিভব হচ্ছে 5 ভোল্ট। এরপরে আমরা আসি পরেরটা 5 নম্বর কোশ্চেন। 5 নম্বর কোশ্চেনে কি বলেছে, 20 আই ক্যাপ প্লাস 30 জে ক্যাপ নিউটন পার কুলম্ব তড়িৎ ক্ষেত্রের কেন্দ্রে তড়িৎ বিভব 0। ওই তড়িৎ ক্ষেত্রের দুই বিন্দুতে তড়িৎ বিভবের মান কত? তো এটা আমরা হচ্ছে এখানে তড়িৎ ক্ষেত্র তাহলে কি পাচ্ছি না, তড়িৎ ক্ষেত্র E ইজিক্যাল টু পাচ্ছি 20 আই ক্যাপ প্লাস 30 জে ক্যাপ, এত নিউটন পার কুলম্ব। কেন্দ্রে কত বলেছে, কেন্দ্রে তড়িৎ বিভব বলেছে 0। আচ্ছা, বিভবের সঙ্গে আমরা জানি E সমান হয় কত, ডিভি বাই ডিএক্স মাইনাস ডিভি বাই ডিএক্স। E সমান হয় মাইনাস ডিভি বাই ডিএক্স, তাহলে V সমান হবে কত, ইন্টিগ্রেশন মাইনাস E ডট ডিএক্স। অ্যাকচুয়ালি ডিএক্স নয় ডিআর লিখলে তাহলে ই ডট ই এক্স ডিএক্স প্লাস ই ওয়াই ডিওয়াই। কেন, তড়িৎ ক্ষেত্র ত্রিমাত্রিক দেশে হলে ত্রিমাত্রিকের মতোই হিসাব হবে। তো এখানে ডিভি বাই ডিআর মানে অ্যাকচুয়ালি ডিভি বাই ডিএক্স আই ক্যাপ, ডিভি বাই ডিওয়াই জে ক্যাপ, ডিভি বাই ডিজেড কে ক্যাপ। এখানে আমরা কে ক্যাপের দরকার নেই, যেহেতু আই ক্যাপ জে ক্যাপ বলেছে, জে ক্যাপ বলেছে তার মানে এক্স ওয়াই তোলে, তাহলে ই এক্স ডিএক্স ই ওয়াই ডিওয়াই। তাহলে এই হিসাবে হচ্ছে ই এক্স ডিএক্স এবং ই ওয়াই ডিওয়াই। ভি এর যদি এই ভ্যালু হয়, সেই মাইনাসটা পুরোটার উপরে, মাইনাসটা যদি আমি মুছে করি তাহলে মাইনাসটা হচ্ছে পুরোটার জন্য, মাইনাস ই এক্স ডিএক্স ই ওয়াই ডিওয়াই। তাহলে এইখানে ভ্যালু বসালে আমরা কত পাচ্ছি, মাইনাস ই এক্স এর ভ্যালু কত ছিল 20 ডিএক্স
মাইনাস 30 dy, তো এখান থেকে আমরা পাচ্ছি মাইনাস 20x মাইনাস 30y। তো এইটা হচ্ছে আমরা যে কোনো বিন্দুর জন্য বিভব পাচ্ছি। তাহলে দুই দুই বিন্দুতে তড়িৎ বিভবের মান বলেছে, তাহলে দুই দুই বিন্দুতে তড়িৎ বিভব কত হবে না মাইনাস 20 ইন্টু 2 মাইনাস 30 ইন্টু 2 সমান পাচ্ছি কত মাইনাস 100 ভোল্ট। এটা হচ্ছে বি বিন্দুর বিভব। তো অপশন বিটা দুই দুই বিন্দুতে বিভব তাহলে পেলাম মাইনাস 100 ভোল্ট। এটা 6 নম্বর কোশ্চেনে আসছি। 6 নম্বরটা সেই একেবারে পুরো 4-এর মতোই অঙ্ক। 4 নম্বর কোশ্চেনে যেমন ছিল এটাও একই রকম। 8টি সদৃশ্য গোলকাকার বিন্দুর প্রতিটির আধান 1 ন্যানোকুলম্ব। ওখানে আধান বলা ছিল না, এখানে আধান বলা আছে। বিভব প্রতিটা ছোট বিন্দুর প্রতিটার বিভবও বলা আছে। আগেরটা ছোট বিন্দুর বিভব বের করতে বলছিল, তো বিভব বলেছে 900 ভোল্ট। প্রতিটি বিন্দু যুক্ত হয়ে একটা বৃহৎ বিন্দু গঠন করলে বড় বিন্দুর বিভব বের করতে বলেছে। একই রকম পুরো। তাহলে একই রকম ধরলাম ছোটর ব্যাসার্ধ আর আধান কিউ। তাহলে বিভব ভি ইজিক্যাল টু কত হবে, বিভব V1 সমান হয়ে যাবে কিউ বাই আর। বড় ব্যাসার্ধ ক্যাপিটাল আর, আধান কত হয়ে যাবে 8টা যেহেতু 8 কিউ, বিভব ভি ইজিক্যাল টু কত হবে 8 কিউ বাই ক্যাপিটাল আর। আচ্ছা, রিলেশন আমরা আয়তনের থেকে রিলেশন কি পেতে পারি, 4/3 পাই ক্যাপিটাল আর কিউব সমান হচ্ছে 4/3 পাই স্মল আর কিউব। তাহলে এখান থেকে আর সমান পেয়ে যাচ্ছে 8 ইন্টু, তাহলে আর সমান পেয়ে যাচ্ছি 2r। তাহলে এখানে ছোটর বিভব এবং আধান দেওয়া আছে, তাহলে বড়র বিভব ভি সমান হচ্ছে 8 কিউ বাই 2r সমান হচ্ছে কত 4 ইন্টু ছোটর বিভব। 4 ইন্টু ছোটর বিভব মানে 900 ভোল্ট। তাহলে 4 ইন্টু 900 সমান হচ্ছে 3600 ভোল্ট। তাহলে আমরা পাচ্ছি বড় বিন্দুর বিভব কত হচ্ছে 3600 ভোল্ট, অপশন এটা। এরপর নেক্সট আসছে 7 নম্বর কোশ্চেন। একটা ধারকের একটা ছবি দেওয়া আছে, ওইটা তুল্য ধারকত্ব বের করতে হবে। তাহলে ধারকটা দেখো ছবিটা কি রকম দেওয়া আছে। প্রথমে আমরা ছবিটা একটু এঁকে যদি দেখে নিই, তাহলে এ বিন্দু থেকে গেছে একটা ধারক এদিকে 4 কুলম দিয়ে এইরকম গেছে, এদিকে একটা আছে 2 কুলম, এখানে একটা হচ্ছে 4 কুলম বলছি 4c 2c, এখানে আছে c ধারক, এখান থেকে একটা এসছে 6c, তারপরে এদিকে এসছে 3c, মাঝে এটা এভাবে কানেক্ট হচ্ছে, দিয়ে এখানে তৈরি হয়েছে বি বিন্দু। তাহলে এ বিন্দু আর বি বিন্দুর ধারকত্ব, এ ও বি এর মধ্যে তুল্য ধারকত্ব বের করতে হবে। আচ্ছা, এই ধারকটাকে দেখলে আমরা অনেকটা রেজিস্ট্যান্স যে হুইস্টন ব্রিজ করেছিলাম অনেকটা তার মতোই, 4 2 6 3, তো এটা 3 এর ডবল 2, 2 এর ডবল 4। তাহলে এখানে সহজেই বোঝা যাচ্ছে এই মাঝের ক্যাপাসিটরের ভেতরে কোনো কারেন্টও আসবে না, ফলে এখানে কোনো চার্জও জমা হবে না। তাহলে এইটা বাদ চলে গেলে বাকিটা হচ্ছে তুল্য ধারকত্ব, বাকিটা ইজিলি আমরা ক্যালকুলেট করতে পারি কিরকম না 4 2 আর এটা হচ্ছে 6 3 এ বিন্দু বি বিন্দু। এবার এখন এটা ইজিলি আমরা ক্যালকুলেট করতে পারি 4c 2c 6c 3c। তাহলে এই দুটো হচ্ছে শ্রেণীতে আছে, তো শ্রেণীতে থাকলে হচ্ছে কি হয় না, শ্রেণীতে থাকলে সমান্তরাল রেজিস্ট্যান্সের সমান্তরালের মতো, মানে এই উপর পার্টটার ক্যালকুলেশন তাহলে কি হবে, এইটুকু যদি আমি ক্যালকুলেশন করি তাহলে হবে 4c ইন্টু 2c বাই 4c প্লাস 2c সমান হচ্ছে কত, সমান হচ্ছে 4 2 8 c স্কয়ার বাই হচ্ছে 6c, একটা c কেটে গেল, 2 4 8 2 3 6 4/3c। তাহলে এই পার্টটুকুর জন্য আমরা পাচ্ছি 4/3c। আর এই নিচের পার্টটুকু ক্যালকুলেট করলে আমরা কত পাচ্ছি না একই রকম ভাবে 6c ইন্টু 3c বাই 6c প্লাস 3c মানে 9c, 3 3 9 3 2 6, একটা c কেটে গেল, তাহলে পাচ্ছি হচ্ছে 2c। এই দুটো সিরিজে থাকলে কি হবে না জাস্ট অ্যাড হবে, তাহলে 4/3c প্লাস 2c সমান আমরা পাচ্ছি 10/3c।
তো এটাই হচ্ছে এর তুল্য ধারকত্ব 10/3c, নিশ্চয়ই অপশনে আছে অপশন ডি। এরপরে আমরা আছে তাহলে 7 নম্বরটা আশা করি বোঝা গেল। এরপরে আসি 8 নম্বর। এইটার কোশ্চেনে একটা একই রকম ফিগার দেওয়া আছে। এইটার কোশ্চেনে ফিগারটা দেওয়া আছে কি না, কয়েকটা ব্যাটারি আর ক্যাপাসিটর আছে। তাহলে এখানে আমরা হচ্ছে ব্যাটারি ছবিটা যদি আঁকি, এরকম একটা ব্যাটারি আছে 12 ভোল্ট, তার এদিকে আছে একটা 8 মাইক্রোফ্যারাড, এদিকে আছে হচ্ছে 4 মাইক্রোফ্যারাড, 8 মাইক্রোফ্যারাড, 4 মাইক্রোফ্যারাড। এইখান থেকে এদিকে হচ্ছে একটা আরেকটা ব্যাটারি আছে যেটা আছে 24 ভোল্ট, 24 ভোল্ট। তো এই হচ্ছে সার্কিট, যেখানে জানতে চাইছি 4 মাইক্রোফ্যারাডের দুদিকে তুল্য ধারকত্ব কত, তুল্য বিভব প্রভেদ 4 মাইক্রোফ্যারাডের দুই প্রান্তে বিভব প্রভেদ কত। এটা দেওয়া আছে বি বিন্দু, এটা দেওয়া আছে এ বিন্দু, এ ও বি বিন্দুর মধ্যে বিভব জানতে চাইছি। তো এটা বের করতে গেলে আমরা কি করব না, আমরা হচ্ছে প্রথমে তুল্য ধারকত্বটা বের করে নেব। তুল্য ধারকত্ব কত, তুল্য ধারকত্ব তুল্য ধারকত্ব হিসাব করার সময় আমরা ব্যাটারি গুলোকে তুলে দেব, মানে ব্যাটারির কথা ভুলেই যাবো, যে বর্তনীতে মনে করব কোনো ব্যাটারি নেই। তাহলে এই দুটো হচ্ছে কি হচ্ছে না, এই দুটো হচ্ছে সিরিজ কানেকশন হয়ে যাবে তখন। তাহলে 4 × 8/4 + 8 করলে পাচ্ছি 8 এর 3 মাইক্রোফ্যারাড। তড়িৎচালক বল কত হবে, তুল্য তড়িৎচালক বল, দুখানা ব্যাটারি আছে, তো এই দুখানা ব্যাটারির জন্য তুল্য তড়িৎচালক বল কি হবে, পরস্পর পরস্পরের দিকে, তাহলে কি হয় পরস্পর পরস্পরকে বিয়োগ করবে, বিয়োগ করলে তাহলে বড়টা থেকে ছোটটা বাদ দেব। তুল্য তড়িৎচালক বল কত হচ্ছে 24 - 12 = 12 ভোল্ট। তাহলে প্রতিটা ধারকের আধান কত হবে, প্রতিটি ধারকের আধান সিরিজ যেহেতু সমান আধান থাকবে, তাহলে প্রতিটি ধারকের আধান সমান হবে ভি সমান কিউ সমান সিভি। তাহলে সি ইন্টু ভি করবো, তাহলে 8 এর 3 × 12, 8 এর 3 × 12, 3 × 4 = 12 করলে 32 মাইক্রোকুলম। এটা হচ্ছে প্রতিটা ধারকের আধান। তাহলে প্রতিটা ধারকের আধান পেয়ে গেলে এইটা 4 মাইক্রোফ্যারাড, তো 4 মাইক্রোফ্যারাডের জন্য এবি বিন্দুর বিভব পার্থক্য তৈরি হবে। তাহলে ভি এ বি এটা সমান হবে কত, Q/C, Q/C মানে 32 মাইক্রোকুলম, বাই সি কত ছিল, সি ছিল হচ্ছে 4 মাইক্রোফ্যারাড। তো এইখান থেকে আমরা হচ্ছে অ্যান্সার পাবো 8 ভোল্ট। 8 ভোল্ট আছে আমরা অপশন সি তে। তো এটাই এর অ্যান্সার। এবার নেক্সট আসছি 9 নম্বর কোশ্চেনে। 9 নম্বর কোশ্চেনটা আমরা দেখে নিই। 9 নম্বর কোশ্চেনও কিন্তু একটা সার্কিট দেওয়া। 9 নম্বর সার্কিটটা কি দেওয়া আছে বলেছে, চিত্রে দেখানো বর্তনীতে মূল তড়িৎ প্রবাহ কত হবে। তো মূল তড়িৎ প্রবাহ মানে এখানে আমাকে রেজিস্ট্যান্স হিসাব করতে হবে। তাহলে আগে সার্কিটটা এঁকে নিই। 2 ওহম, তারপরে আছে 5 ওহম, মাঝখানে আছে 3 ওহম, এইখানে একটা ব্যাটারি আছে যেটার ভ্যালু হচ্ছে 60 ভোল্ট। নিশ্চয় আর কোনো রেজিস্ট্যান্স নেই, এখানে আছে একটা 1 ওহম রেজিস্ট্যান্স। আর তাহলে বর্তনীতে এটা 5, এটা 1, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 2। তাহলে বর্তনীতে আমরা কি করব না, তুল্য রোধ হিসাব করব। তুল্য রোধ হিসাব করার জন্য আমরা সবসময় কি করব, যদি বর্তনীতে একটাই ব্যাটারি থাকে তাহলে আমরা নরমালি তুল্য রোধ হিসাব করার সময় কি করব, পেছন দিক থেকে অর্থাৎ ব্যাটারি অপোজিট দিক থেকে আমরা হিসাব করতে শুরু করব। অর্থাৎ প্রথমে এই অংশটা শুরু করব। তার মানে কি না, এই দুটো রেজিস্ট্যান্স হচ্ছে অ্যাকচুয়ালি এই 3 ওহমের সঙ্গে সমান্তরালে আছে, আর এই দুটো রেজিস্ট্যান্স নিজেরা আছে কিভাবে, সিরিজে। তাহলে প্রথমে এই 5 আর 1 মিল হলো 6, 6 আর 3 হচ্ছে সমান্তরালে আছে। তাহলে তুল্য রোধ অ্যাকচুয়ালি 2 এর সঙ্গে আবার এইটা পুরোটা সিরিজে বা শ্রেণীতে। তাহলে 6 এর সঙ্গে হচ্ছে কি হবে, 6 আর 3 এর তুল্য রোধ হচ্ছে 6 × 3/6 + 3। তাহলে 2 + 6 × 3/9, 3 × 3 = 9, 3 × 2 = 6, তাহলে পাচ্ছি 4 ওহম। বর্তনী তুল্য রোধ দাঁড়াচ্ছে তাহলে কত, 4 ওহম। বিভব দেওয়া আছে কত, বিভব ভি = দেওয়া আছে, বিভব ভি = দেওয়া আছে 60 ভোল্ট। তাহলে প্রবাহ মাত্রা IS = ভি সমান IR, তাহলে V/R, তাহলে 60/4 তো 15। ভি সমান IR, সরি
উল্টো হয়ে গেল, ভি সমান IR করলে 60/4 সমান হচ্ছে 15 অ্যাম্পিয়ার। তো এখানে অপশন কত আছে? অপশন বি। এবার নেক্সট আছে 10-এর 10 কোশ্চেন নাম্বার 10। 10-এর কোশ্চেনটা কি আছে? পরিবাহীর মধ্য দিয়ে আধান প্রবাহের সময়ের সঙ্গে আধানের প্রবাহ নিম্নলিখিতভাবে সম্পর্কিত। একটা সম্পর্ক দেওয়া আছে, কি দেওয়া আছে? কিউ সমান দেওয়া আছে AT মাইনাস BT স্কোয়ার বাই 2 প্লাস CT কিউব বাই 6। বলেছে পরিবাহীর মধ্য দিয়ে সর্বনিম্ন তড়িৎ প্রবাহের মান কত হবে। তো এখানে বলি, এইরকম টাইপের কোশ্চেন যদি কখনো পড়ে, সর্বনিম্ন সর্বোচ্চ এরকম থাকলে সঙ্গে সঙ্গে আমাদের কি করতে হবে না, যেটার সর্বনিম্ন মান বলতে চাইছে ওর ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ জিরো করতে হবে। তো এখানে কার চাইছে? প্রবাহ। তাহলে প্রথমে আমাকে প্রবাহ বের করতে হবে, তারপর প্রবাহের ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ জিরো করতে হবে। তাহলে প্রথমে আধান দেওয়া আছে, তাহলে প্রবাহ I ইকুয়াল টু কত হবে? dq বাই dt সমান, তাহলে এটা কত পাবো? a মাইনাস 2bt বাই 2 মানে bt প্লাস 3ct স্কোয়ার বাই 6 মানে অ্যাকচুয়ালি ct স্কোয়ার বাই 2। এইটা হচ্ছে আমার প্রথমটার I বেরোলো। এবারে আমাকে বের করতে I এর সর্বনিম্ন মান, তাহলে di বাই dt বের করতে। তো di বাই dt এর ভ্যালু কত হবে? মাইনাস b প্লাস ct, কেন 2ct বাই 2, 2 কেটে গেলে ct। তো এইটাকে হচ্ছে আমরা জিরো করবো, তাহলে জিরো সমান হচ্ছে মাইনাস b প্লাস ct। এখান থেকে t সমান পেয়ে গেলাম কত? t সমান পেলাম b বাই c। এই b বাই c টাইমে কিন্তু কারেন্টটা সর্বনিম্ন হবে। এবারে আমাকে কারেন্ট কোন টাইমে তো বলতে চাইনি, বলতে চেয়েছে টাইমের কারেন্টের মান কত, সর্বনিম্ন কারেন্টের মান। তাহলে ওই টাইমে কারেন্ট কত বের করব? a মাইনাস b ইন্টু b বাই c প্লাস c বাই 2 ইন্টু b স্কোয়ার বাই c স্কোয়ার। একটা c কেটে গেল, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি a মাইনাস b স্কোয়ার বাই c প্লাস b স্কোয়ার বাই 2c। তাহলে আমার মান দাঁড়াবে a মাইনাস b স্কোয়ার বাই 2c। এটাই হচ্ছে উত্তর। আশা করি আছে a মাইনাস b স্কোয়ার বাই 2c, অপশন ডি। তাহলে এটা গেল 10 নম্বর কোশ্চেন। এবার আছে 11 নম্বর। 11 নম্বর কোশ্চেনে পুনরায় আবার একটা সার্কিট দেওয়া আছে। 11 নম্বর কোশ্চেনে একটা সার্কিট দিয়ে বলেছে বর্তনীতে প্রবাহ মাত্রার মান কত হবে। বর্তনীটা কিরকম দেওয়া আছে? এখানে একটা 6 ওহম রেজিস্ট্যান্স আছে, তার নিচে একটা 4 ওহম রেজিস্ট্যান্স আছে, এটা এইভাবে কানেক্টেড। এর সঙ্গে একটা হচ্ছে 2 ভোল্ট ব্যাটারি যোগ করা আছে, এরকম করে একটা 2 ভোল্ট ব্যাটারি যুক্ত আছে। এটার মান কত? 6, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 2 ভোল্ট। তো আমাকে বর্তনীতে প্রবাহ মাত্রা মান, তাহলে তুল্য রোধ বের করে এই হচ্ছে কাজ হবে। তাহলে তুল্য রোধ বের করলে এখানে কি হবে না, এই সার্কিটে তুল্য রোধ যদি বের করি, তুল্য রোধ অ্যাকচুয়ালি 6 আর 4 কি হচ্ছে? সমান্তরালে আছে। তাহলে সমান্তরালে থাকলে তুল্য রোধ কত হবে? তুল্য রোধ R ইজ ইকুয়াল টু হচ্ছে 6 ইন্টু 4 বাই 6 প্লাস 4 মানে 24/10। তো আচ্ছা 24/10 থাক। এরপরে আমরা হচ্ছে প্রবাহ মাত্রা যদি বের করে নিই, তাহলে প্রবাহ মাত্রা I সমান v বাই r। v কত? 2, r কত? 24/10, তার মানে অ্যাকচুয়ালি হচ্ছে 20/24। এটাকে একটু সিম্পলিফাই করলে আমরা পাবো কত? 4 5 20, 4 6 24, 5/6 অ্যাম্পিয়ার। এটা হচ্ছে এর উত্তর, অপশন সি। একদম সহজ, ভি সমান IR কাজে লাগিয়ে অঙ্কটা করতে হচ্ছে। এরপর আসি 12 এর কোশ্চেন। 12 এর অঙ্কটা দেখো, দুটি তড়িৎ কোষের তড়িৎচালক বল একটা পোটেনশিওমিটার তারের যথাক্রমে 60 সেন্টিমিটার এবং 65 সেন্টিমিটার দৈর্ঘ্যে প্রশমিত হয়। একটি কোষের তড়িৎচালক বল অপরটির চেয়ে 0.1 ভোল্ট বেশি। প্রতিটি কোষের তড়িৎচালক বল কত হবে? তো এই অঙ্কটা অ্যাকচুয়ালি পোটেনশিওমিটারে আমরা যে তড়িৎচালক বল নির্ণয় করার ফর্মুলা জানি তার বেসিসেই আমরা করব। ধরি পোটেনশিওমিটারের মোট দৈর্ঘ্য আমরা হচ্ছে, মোট দৈর্ঘ্য যদি L হয়, মোট দৈর্ঘ্য যদি ক্যাপিটাল L হয়, তাহলে এটা আমরা দুটো কোষের ক্ষেত্রে আমরা কিভাবে লিখতে পারি না, প্রথম কোষের ক্ষেত্রে E1 সমান লিখতে পারি 60 60 যেহেতু প্রতিমিত হয়েছে, তাহলে 60 বাই ক্যাপিটাল L ইনটু হচ্ছে E0। E0 হচ্ছে আমরা ওই পোটেনশিওমিটারে লাগানো যে মূল ব্যাটারিটা ছিল। সিমিলারলি দ্বিতীয়টার ক্ষেত্রে E2 ইজ ইকুয়াল টু কত পাচ্ছি? 65 বাই L ইনটু হচ্ছে E0। তাহলে E1 বাই E2 মাইনাস E1 আবার কত দেওয়া আছে? আচ্ছা এখান থেকে আমরা যদি E1 বাই E2 বের করে নিই,
E1 বাই E2 সেটা তাহলে কত হবে 60/65, 5 12 13 তাহলে হচ্ছে 12/13, এই রেশিওটা হচ্ছে এইটা। এখন এবারে আমাকে তো এটা রেশিও তো বলেনি, বলতে চেয়েছে E2 মাইনাস E1, এইটা হচ্ছে কত না 0.1। তাহলে E2 মাইনাস E1 যদি 0.1 হয় তাহলে আমরা লিখতে পারি ধরে নিলাম এইটা E1 E2 রেশিও যদি 12 আর 13 হয় তাহলে লিখলাম 13x মাইনাস 12x ইজিক্যাল টু হচ্ছে 0.1। এইখান থেকে আমরা x এর ভ্যালু কত পেয়ে যাচ্ছি 0.1। তাহলে x এর ভ্যালু যদি 0.1 হয় তাহলে E1 অ্যাকচুয়ালি কত হয়ে যাবে 12 ইনটু 0.1 মানে 1.2 ভোল্ট। E2 কত হবে 13 ইনটু 0.1 মানে হচ্ছে 1.3 ভোল্ট। তো এখান থেকে তাহলে E1 E2 আমার বেরিয়ে গেল, এইটাই হচ্ছে অ্যান্সার। প্রতিটি কোষের তড়িৎচালক বল তাহলে কত হবে অপশন বি 1.2 ভোল্ট এন্ড 1.3 ভোল্ট। এরপরে আছে 13 এর কোশ্চেন, কোশ্চেন নাম্বার 13। কোশ্চেন নাম্বার 13 বলেছে প্রদত্ত বর্তনীতে 1 ওহম রোধের মধ্য দিয়ে প্রবাহ, একটা বর্তনী দেওয়া আছে, ওই বর্তনীতে 1 ওহম রোধের মধ্যে প্রবাহ বের করতে বলেছে। 6 ভোল্ট এইরকম একটা ব্যাটারি দেওয়া আছে যেটা হচ্ছে 6 ভোল্ট ভ্যালু। এইখানে নিচে হচ্ছে 3 ওহম দেওয়া আছে একটা রেজিস্ট্যান্স, এখানে হচ্ছে আমার 1 ওহম একটা রেজিস্ট্যান্স দেওয়া আছে, এটা হচ্ছে 1 ওহম। তারপরে দেওয়া আছে কি একটা 2 ওহম রেজিস্ট্যান্স, একটা 3 ওহম রেজিস্ট্যান্স, আর এদিকে দেওয়া আছে একটা 9 ভোল্ট ব্যাটারি, 9 ভোল্ট ব্যাটারি। এটা 2 ওহম ছিল, এটা হচ্ছে 3 ওহম। তাহলে এই বর্তনী থেকে আমাকে হচ্ছে কি বের করতে হবে 1 ওহমের মধ্যে প্রবাহের অভিমুখ এবং মান দুটোই বের করতে হবে। তাহলে এখানে দেখো এইটার জন্য আমরা লুপ প্রবাহ ধরে নিলে সবচেয়ে বেশ ভালো সুবিধাজনক ব্যাপার। এখানে লুপ প্রবাহ ধরে নিলে এটা I1, এই লুপে হচ্ছে I2। তো এই লুপের জন্য আমরা হচ্ছে কারেন্ট কত দেখব না, লুপের জন্য আমরা কারেন্ট গুলো ক্যালকুলেশন করব। প্রথমটার জন্য আমি ইজিলি করতে, প্রথম লুপের ক্ষেত্রে আমরা লিখবো কি না 3I1 প্লাস হচ্ছে 1 এর মধ্যে দিয়ে কত হবে 1 ইনটু, যেই লুপে প্রবাহ ধরা হয় ওটা বড়, তাহলে 1 ইনটু I1 মাইনাস I2 সমান হচ্ছে 6, অ্যাকচুয়ালি উল্টো দিকে প্রবাহ পাঠাচ্ছে তো মাইনাস 6। এটাকে সিম্পলিফাই করলে আমরা কোশ্চেন এটা কত পাবো না 4I1 মাইনাস I2 ইকুয়াল টু মাইনাস 6। এটা আপাতত এক নম্বর দিয়ে থাক। 4I1 মাইনাস I2 ইকুয়াল টু মাইনাস 6। দ্বিতীয় লুপের সেকেন্ড লুপের জন্য আমরা কত পাচ্ছি, সেকেন্ড লুপের জন্য একই রকম ভাবে পাচ্ছি 2I2 প্লাস 3I2 প্লাস I2 মাইনাস I1 ইকুয়াল টু আমরা কত পাচ্ছি, এও উল্টো দিকে প্রভাব পাঠাচ্ছে তাই এটা আছে মাইনাস 9। এখানে প্লাসটা আমার সাইনের অপোজিটে হচ্ছে, তাহলে হচ্ছে এখান থেকে পাচ্ছি কত না মাইনাস I1 3 2 5 1 6 প্লাস 6I2 ইকুয়াল টু হচ্ছে মাইনাস 9। তো এখান থেকে আমরা একটু সিম্পলিফাই করলে পেয়ে যাচ্ছি I1 মাইনাস 6I2 ইকুয়াল টু হচ্ছে 9। এবারে এই দুটোকে সলিউশন করব। I1 সলিউশন করার জন্য আমরা হচ্ছে 2 নম্বরটাকে কি করলাম, 2 নম্বরটাকে 4 দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে হচ্ছে কত 4I1 মাইনাস I2 ইকুয়াল টু হচ্ছে মাইনাস 6। এটা 1 নম্বর। 2 নম্বর পাচ্ছি হচ্ছে 4I1 মাইনাস 24I2 ইকুয়াল টু 4 9 যা 36। তাহলে এখানে আমরা হচ্ছে পাচ্ছি কত না মাইনাস প্লাস মাইনাস এটা কেটে গেল, তাহলে হচ্ছে দাঁড়াচ্ছে 23I2 ইকুয়াল টু পাচ্ছি 40 36 আর 6 42। তো এখান থেকে I2 অ্যাকচুয়ালি পাচ্ছি, I2 পাচ্ছি হচ্ছে মাইনাস 42/23। এবারে I1 তাহলে কত হবে না, I1 আমরা যে কোনো একটা থেকে বের করতে পারি, আমরা প্রথমটা থেকে বের করছি। I1 তাহলে কত হচ্ছে I2 মাইনাস 6/4, এটা ক্যালকুলেট করলে মাইনাস 42/23 মাইনাস 6 বাই হচ্ছে 4 পাচ্ছি কত, ক্যালকুলেশন করলে পাবো মাইনাস 45/23। তো এখান থেকে আমরা পাচ্ছি মাইনাস 45/23 অ্যাপ্রক্সিমেট ভ্যালু। এরপর হচ্ছে আমরা
45 মাইনাস I1 পাচ্ছি -45/23। এবারে তাহলে হচ্ছে কোন প্রভাবটা বেশি, না দেখতেই পাচ্ছি I1 টা নেগেটিভে বেশি, I2 টা হচ্ছে কম। তাহলে আমরা প্রবাহ অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছি I1 - I2, তো যেটা থেকে বেশি, I1 টা যেহেতু কম, I2 যেহেতু বেশি, তাহলে অ্যাকচুয়ালি প্রবাহ যাবে কোন থেকে, নিচ থেকে উপরের দিকে। মানে এইটা আমার ছিল P বিন্দু, এটা ছিল Q বিন্দু। তাহলে প্রবাহের ভ্যালু কত হবে, না ভ্যালু হচ্ছে -45/23 প্লাস 42/23 করলে আমরা পাচ্ছি কত, 3/23, সরি উল্টে গেল, 42 টা বেশি, তাহলে বেশি থেকে কম বিয়োগ করব, তাহলে হচ্ছে প্লাস 40, তাহলে সাইনটা শুধু উল্টে যাবে, এটা হবে হচ্ছে প্লাস, এটা হবে মাইনাস, তাহলে প্লাস 45/23 মাইনাস 42/23, তাহলে পাচ্ছি 3/23। যেহেতু প্লাস 45 কারণে না I2 মাইনাস I1 হবে, তো -42/23 মাইনাস -45/23, তো মাইনাস মাইনাসে প্লাস হয়ে 45/23 অ্যাকচুয়ালি হচ্ছে I2 মাইনাস I1। যেহেতু I2 টা বেশি, তাহলে 3/23 এর ভ্যালু হচ্ছে 0.13 অ্যাম্পিয়ার, এবং ডিরেকশন হচ্ছে কোথা থেকে, কিউ থেকে পি এর দিকে। তো এটাই হচ্ছে অ্যান্সার। অ্যান্সার তাহলে কতটা হবে, কিউ থেকে পি এর দিকে 0.13 অ্যাম্পিয়ার, মানে অপশন সি। তাহলে এই গেল আমার হচ্ছে কোশ্চেন নাম্বার 13। এরপরে আসি কোশ্চেন নাম্বার 14। কোশ্চেন নাম্বার 14, কোশ্চেন নাম্বার 14 কি বলেছে, একটা বিবৃতি দেওয়া আছে, শ্রেণী সমবায় যুক্ত কোষের ক্ষেত্রে বহিস্থ রোধ আর মাঝ গ্রেটার দেন এনআর হলে, আর হচ্ছে আভ্যন্তরীণ রোধ, এনআর হলে বর্তমানে সর্বোচ্চ মানে তড়িৎ প্রবাহ পাওয়া যায়। এটা তাহলে এটা একদম সত্যি কথা। শ্রেণী সমবায় আমরা তো জানি, যে কোনো আমরা হচ্ছে টর্চ বা ইত্যাদিতে শ্রেণী সমবায় হচ্ছে ব্যাটারিতে যুক্ত করি, ব্যাটারিগুলোকে যুক্ত করি যাতে বেশি কারেন্ট পেতে পারি, কারেন্ট বেশি পেতে পারি। তাহলে এটাই হচ্ছে কন্ডিশন। আর এই ব্যাটারিগুলোর ক্ষেত্রে কি হয়, আভ্যন্তরীণ রোধ নগণ্য হয়, তাই আমরা এই কন্ডিশনটাকে একদম ঠিক বলে বলতে পারি। 2 নম্বর বিবৃতি কি বলেছে, কোষের মিশ্র সমবায় R = NR/M হলে বর্তনীতে সর্বোচ্চ মানে তড়িৎ প্রবাহ। এটাও একদম ঠিক, কেন আমরা জানি, আমরা তো পড়েইছিলাম MR = NR হলে, যেখানে R হচ্ছে বহিস্থ, ক্যাপিটাল R হচ্ছে বহিস্থ রোধ, স্মল r হচ্ছে আভ্যন্তরীণ। এটাই ছিল আমার হচ্ছে MR = NR, এইটাই ছিল আমার হচ্ছে মিশ্র বর্তনীর সর্বোচ্চ প্রবাহের কন্ডিশন, MR = NR, এটা ছিল আমাদের মিশ্র বর্তনীর সর্বোচ্চ প্রবাহের কন্ডিশন। তাহলে এখানে বলতে পারি কি, অপশন 8 টা, অর্থাৎ 1 and 2 দুটোই সঠিক। ঠিক আছে, এরপর নেক্সট আসছি 15 কোশ্চেন নাম্বার 15। 15 এর কোশ্চেনটা কি বলেছে, প্রদত্ত বর্তনীতে তড়িৎ প্রবাহিত তড়িতের মান কত হবে। এটা একটা হুইস্টন ব্রিজ দেওয়া আছে। হুইস্টন ব্রিজ মানে আমরা জানি গ্যালভানোমিটারের মধ্যে কোনো তড়িৎ প্রবাহ থাকে না। তাহলে এটা হচ্ছে আমরা কি করব, 100 ওহম, এদিকে দেওয়া আছে 10 ওহম, এখানে দেওয়া আছে 300 ওহম, এটা দেওয়া আছে 30 ওহম। তাহলে এটা 100, এটা 10, এটা 30, এটা হচ্ছে 300, এখানে আছে গ্যালভানোমিটার। তাহলে হুইস্টন ব্রিজ যেহেতু ব্যালেন্স করছে, আচ্ছা বাইরে হচ্ছে আমার দেওয়া আছে কত, বাইরে দেওয়া আছে একটা ব্যাটারি দেওয়া আছে যার মান হচ্ছে 1.5 ভোল্ট। তো এই ব্যাটারিটার মান হচ্ছে 1.5 ভোল্ট। আচ্ছা, এইখানে কিন্তু এই যে একটা পয়েন্ট 0.0136 আছে, এটা কিছুই না, এটা তোমরা কেটে দিতে পারো, এটা কোনো কারণে প্রিন্টিং মিস্টেক, এটার কোনো ভূমিকা নেই। তাহলে এখানে তুল্য রোধ কত হচ্ছে, তুল্য রোধ হচ্ছে 110 শ্রেণীতে আছে, তাহলে 110, নিচে 330 শ্রেণীতে, 330 বাই হচ্ছে 440, একটা শূন্য কেটে গেল, এখানে হচ্ছে 11 10, 11 4 44, 2 2 4, 2 5 10, তাহলে 33 5 কত হচ্ছে, 5 3 15, 5 হাতে রইল 1, 5 3 15, 165/2, এত ওহম হচ্ছে তুল্য রেজিস্ট্যান্স। তাহলে প্রবাহ মাত্রা কত হবে, প্রবাহ মাত্রা I = হবে 1.5 বাই 165 × 2, কারণ V বাই R। তাহলে এটা ক্যালকুলেট করলে আমরা পাচ্ছি কত, 15 × 2 বাই 165 × 10, তো 15 একে 15, 1 আর 15, 15 একে 15, তাহলে
2/15 ইন্টু হচ্ছে 10। তাহলে এটাকে আমরা ক্যালকুলেট করলে আমরা পাচ্ছি 2/5, তাহলে 1/75 এত অ্যাম্পিয়ার। তো এটা অ্যাম্পিয়ারে করলে 1/75 কে আমরা করলে ক্যালকুলেশনে আমরা পাবো কত, 15, 5 না, বলেছে 15-11 হবে 11। তাহলে 15 1/55। 1/55 কে আমরা ইজিলি ক্যালকুলেশন তো করতে পারবো না, একে ডেসিমেলে ট্রান্সফার করা সমস্যা আছে। তো এটাকে ডেসিমেলে ট্রান্সফার করার জন্য প্রথমে আমরা মিলি অ্যাম্পিয়ার করে এর সঙ্গে 1000 মাল্টিপ্লাই করে দিলাম, তাতে কি হবে, আমার একটু হিসাব করতে সুবিধা। তাহলে 5 11 5 2 এ 200, তাহলে এটা হবে কত, 11 একে 11, 9 আর 90, 11 8 88, 2 আর 20, 11 একে 11, 181 মিলি অ্যাম্পিয়ার। তো মিলি অ্যাম্পিয়ার করলে এখান থেকে আমরা ইজিলি অ্যাম্পিয়ার করতে পারবো 0.0181 অ্যাম্পিয়ার। তো 0.0181 তো নেই, 18 আছে, 1 অ্যাম্পিয়ার, এটা হচ্ছে অপশন 8টা। তো এটাই হচ্ছে আমার এর উত্তর। এবারে আসছে যে নেক্সট কোশ্চেন 15 এর পর 16, কোশ্চেন নাম্বার 16। কোশ্চেন নাম্বার 16 এ বলেছে কি, তাহলে কোশ্চেন নাম্বার 16 দেখে একটা বিবৃতি আছে। বিবৃতিটা কি আছে, একই দৈর্ঘ্যের একটি অ্যালুমিনিয়াম তার ও তামার তারের রোধ একই। ঠিক আছে, একই দৈর্ঘ্যের একটি অ্যালুমিনিয়াম তার ও একটা তামার তারের রোধ একই। এরকম দুটি তারের মধ্যে তামার তারকে ওভারহেড কেবল হিসেবে ব্যবহার করা বিপজ্জনক, ব্যবহার করা সুবিধাজনক। কারণ বলেছে কি, একই দৈর্ঘ্য রোধ বিশিষ্ট অ্যালুমিনিয়াম ও কপার তারের মধ্যে অ্যালুমিনিয়াম তার হালকা। আচ্ছা, অ্যালুমিনিয়াম তার হালকা বললে কিন্তু আমরা ওভারহেড তার মানে কারেন্টের যে লাইনগুলো হয় ওগুলো কিন্তু আমরা অ্যালুমিনিয়াম হিসেবেই ব্যবহার করি। তো এখানে হচ্ছে আমরা প্রথম হচ্ছে, সুতরাং দ্বিতীয় বক্তব্যটাকে আমরা একদম ঠিক বলেই বলতে পারি। এবার প্রথম বক্তব্য থেকে আমরা দেখতে পাচ্ছি একই দৈর্ঘ্যের একটা অ্যালুমিনিয়াম তার ও তামার তারের রোধ একই। তো রোধ একই মানে তাহলে দুজনের হচ্ছে আর অ্যালুমিনিয়াম ইজিক্যাল টু আর সিইউ, কিন্তু দুজনের রোধাঙ্ক রো অ্যালুমিনিয়াম আলাদা, রো অ্যালুমিনিয়াম এলটা সমান বলেছে, প্রস্থচ্ছেদ আলাদা আলাদা, এটা A1, এর হচ্ছে রো সিইউ এল বাই হচ্ছে এ। তাহলে এখানে এল এল কাটলে দেখতে পাচ্ছি রোধ সমান হওয়া সত্ত্বেও এদের রো অ্যালুমিনিয়াম, এবারে তাহলে A2/A1 যদি দেখি বা A1/A2 যদি করি, A1/A2 সমান তাহলে কত হচ্ছে, রো অ্যালুমিনিয়াম বাই রো সিইউ। তাহলে এখান থেকে অ্যালুমিনিয়ামের রোধাঙ্ক তামার রোধাঙ্ক অপেক্ষা বেশি, যেহেতু রো অ্যালুমিনিয়ামটা রো সিইউ থেকে বেশি, তাহলে স্বাভাবিকভাবে কি হবে, A1 মানে অ্যালুমিনিয়ামের মোটাটা বা প্রস্থচ্ছেদটা কপারের প্রস্থচ্ছেদের থেকে বেশি হবে, তাহলে এটা এমনি ভারী হয়ে যাবে। তাহলে ভারী হলে তাকে ওভারহেড কেবল হিসেবে ব্যবহার করা অসুবিধাজনক। সুতরাং তাহলে প্রথম যে তথ্য দেওয়া আছে, এই প্রথম তথ্য অনুসারে হচ্ছে আমরা অ্যালুমিনিয়ামকে ওভারহেড কেবল হিসেবে ব্যবহার করতে পারি না, কারণ ওটা ভারী হয়ে যাচ্ছে, ভারী তার আমার ব্যবহার করে কোনো সুবিধাই নেই। তাই প্রথম তথ্য অনুসারে আমরা কি, প্রথম তথ্যটা কিন্তু ভুল। তাহলে এখানে আমরা দ্বিতীয় তথ্যটা ঠিক আছে, তাহলে এখানে আমরা বলতে পারি অপশন ডি, এ সঠিক নয় কিন্তু আর সঠিক। এরপর আছে যে কোশ্চেন নাম্বার 17 নম্বর কোশ্চেনে কি বলেছে, সমকেন্দ্রিক ও পরস্পর লম্বা দুটি কুণ্ডলীর মধ্য দিয়ে প্রবাহ যথাক্রমে বলেছে 3 অ্যাম্পিয়ার ও 4 অ্যাম্পিয়ার। তাহলে সমকেন্দ্রিক এবং পরস্পর লম্ব মানে একটা কুণ্ডলী হচ্ছে এইরকম আর একটা কুণ্ডলী হচ্ছে এইরকম, পরস্পর লম্ব। এইরকম দুটো কুণ্ডলী আছে, এই দুটো কুণ্ডলীর একটাতে প্রবাহ হচ্ছে কত বলেছে, 3 অ্যাম্পিয়ার, আর একটাতে প্রবাহ হচ্ছে 4 অ্যাম্পিয়ার। মনে করি এটাতে 3 অ্যাম্পিয়ার, এটাতে হচ্ছে 4 অ্যাম্পিয়ার। প্রতি কুণ্ডলীর ব্যাসার্ধ বলেছে 2 পাই সেন্টিমিটার, ব্যাসার্ধ হচ্ছে 2 পাই সেন্টিমিটার। তাহলে এদের কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র কত হবে? আচ্ছা, একটু খেয়াল করলেই বুঝতে পারবে এদের মধ্যে হচ্ছে কিন্তু এদের চৌম্বক ক্ষেত্রের জন্য কি হবে না, দুটো চৌম্বক ক্ষেত্র আমরা যেভাবেই ধরি
কুণ্ডলীর মধ্যে প্রবাহ হলে দেখতে পাবো দুটো চৌম্বক ক্ষেত্র কিন্তু পরস্পর কি হবে না, একটা চৌম্বক ক্ষেত্র হবে, চৌম্বক ক্ষেত্র যদি আলাদা করে দেখাই, এটার জন্য হবে হয় উপরের দিক নয় নিচের দিক, যেটা অনুভূমিক আছে আমি ধরে নিলাম এটার জন্য উপরের দিক, আর এটার জন্য হবে হয় বামে নয় ডানে। ধরে নিলাম এইদিকে হচ্ছে প্রবাহের অভিমুখ, আমার যেভাবে প্রবাহের অভিমুখ আছে সেই প্রবাহের অভিমুখ থেকে আমি ধরে নিচ্ছি এর চুম্বক প্রবাহ এদিকে আর ওর চুম্বক প্রবাহ উপরের দিকে। তো এই দুটোর জন্য তাহলে হচ্ছে এইটা হচ্ছে আমার কি, এটা একটার জন্য B1, এটা হচ্ছে B2, তাহলে এদের লব্ধিটা তাহলে কি হবে, এইরকম একটা বরাবর হবে। তাহলে এইখান থেকে আমরা বলতে পারি, যদিও এখানে আমি যে দুটো দিক ধরেছি এর উল্টোটাও সম্ভব, মানে এইরকম ভাবে বা এইরকম ভাবে, এই দুটো পসিবিলিটিও থাকে, হতে পারে, কিন্তু যেহেতু প্রবাহের কোনো নির্দিষ্ট দিক এখানে উল্লেখ করা নেই, কিন্তু মোটের উপর প্রতি ক্ষেত্রে কিন্তু চৌম্বক ক্ষেত্র দুটো পরস্পর লম্বভাবে থাকবে এবং এদের লব্ধিটাই হবে সংস্থার মোট চৌম্বক ক্ষেত্র। তাহলে আমি প্রথমেই কি করবো না, মান দুটো বের করে নেবো। প্রথমে বের করছি B1, কোন এইখানে একটা কুণ্ডলী একটাই পাক, তাহলে হচ্ছে আমরা লিখতে পারি কি না μ0/4π, অ্যাকচুয়ালি সূত্র কি ছিল μ0I/2r, তাহলে ফর্মুলা যদি μ0I/2r হয়, তাহলে একটার জন্য B1 এর জন্য আমরা ধরে নিয়েছি কত 3 অ্যাম্পিয়ার, তাহলে μ0/2 ইন্টু 2π ইন্টু আইটা 3, তাহলে μ0/4π ইন্টু হচ্ছে 3। সিমিলারলি B2 টা কত হবে, B2 হবে μ0/2r ইন্টু হচ্ছে I, তো μ0/4π ইন্টু হচ্ছে 4। তো এইটা হচ্ছে আমরা দুটো চৌম্বক ক্ষেত্রের মান পেয়ে গেলাম। তাহলে লব্ধি চৌম্বক ক্ষেত্রফল বলে B = কত হবে, আমরা জানি পরস্পর দুটো লম্বের ক্ষেত্রে হয় B1 স্কয়ার প্লাস B2 স্কয়ার প্লাস 2B1 B2 cos 90, ওই পার্টটা থাকবে না, তাহলে এইটাই, তাহলে এটা হচ্ছে কত হবে √B1 স্কয়ার মানে μ0/4π, এইটা কমন চলে আসবে স্কয়ার ইনটু এর সঙ্গে প্রতিটা একটা 3 স্কয়ার আর একটা হচ্ছে 4 স্কয়ার, তার মানে অ্যাকচুয়ালি আসবে 5 μ0/4π, এটাই হচ্ছে ভ্যালু। তাহলে 5 μ0/4π হলে মান কত হবে, μ0/4π ভ্যালু হচ্ছে 10⁻⁷। তাহলে আচ্ছা আই কত ছিল, আই ছিল হচ্ছে সরি ব্যাসার্ধটা ছিল হচ্ছে সেন্টিমিটারে, তাহলে সেন্টিমিটার মানে এখানে 2π/100, প্রতিটার সঙ্গে একটা 100 মাল্টিপ্লাই করতে হবে, কেননা ব্যাসার্ধ যেহেতু সেন্টিমিটারে ছিল। তাহলে সেন্টিমিটার থেকে মিটার করার জন্য নিচে 100 ভাগ ছিল, ভাগটার উপরে গিয়ে 100 গুণ হয়েছে, তাহলে এইখানেও একটা 100 বাইরে বেরিয়ে আসবে, এই ফর্মুলায় একটা 100 স্কয়ার একটা ছিল, ওইটা বাইরে বেরিয়ে এখানে হবে 100, তাহলে 5 × 10⁻⁷ ইন্টু হচ্ছে 100 মানে হচ্ছে 5 × 10⁻⁵ টেসলা। এটা হচ্ছে অপশন বি, তাহলে এটার উত্তর হবে 5 × 10⁻⁵ টেসলা। নেক্সট আসছে কোশ্চেন নাম্বার 18। কোশ্চেন নাম্বার 18 এ কি বলেছে, দুটি চলকুণ্ডলী গ্যালভানোমিটার M1 ও M2 এর ক্ষেত্রে নিচে কিছু বিষয় দেওয়া আছে। R1 = 10 ওহম। আচ্ছা, তাহলে দুটো গ্যালভানোমিটার কি কি দেওয়া আছে আমি আলাদা আলাদা করে সাজিয়ে নিচ্ছি। M1 M2, M1 এর ক্ষেত্রে কি দেওয়া আছে না R1 মানে রেজিস্ট্যান্স দেওয়া আছে 10 ওহম, N1 পাক সংখ্যা দেওয়া আছে 30, A1 দেওয়া আছে কত 3.6 × 10⁻³ মিটার স্কয়ার, B1 কত দেওয়া আছে 0.25 টেসলা। সিমিলারলি M2 এর ক্ষেত্রে দেওয়া আছে কত, R2 দেওয়া আছে 14 ওহম, N2 দেওয়া আছে 42, A2 দেওয়া আছে কত 1.8 × 10⁻³ মিটার স্কয়ার, B2 দেওয়া আছে কত 0.50 টেসলা। বলেছে উভয় গ্যালভানোমিটারের ক্ষেত্রে একক মোচড়ের জন্য পত্তনিক দণ্ড বা বল ধ্রুবক একই, মানে সি এর ভ্যালুটা একই। তো এখানে হচ্ছে গ্যালভানোমিটার M2 ও M1 এর প্রবাহ সুবেদিতার অনুপাত বের করতে বলেছে। তো প্রবাহ সুবেদিতা কত হবে, প্রবাহ সুবেদিতা I1 = প্রবাহ সুবেদিতা হচ্ছে আমার θ/I। θ/I কত হবে না, থিটা হচ্ছে
বি এন এ বাই সি, এটা হচ্ছে প্রবাহ সুবেদিতার ভ্যালু। তাহলে এখানে সেই হিসেবে কি কি চেঞ্জ হচ্ছে না, m2 বাই m1 সমান হচ্ছে কত, b2 বাই b1 ইন্টু n2 বাই n1 ইন্টু a2 বাই a1, এই হিসাবে চেঞ্জ হচ্ছে। এইগুলোই শুধুমাত্র চেঞ্জ হচ্ছে, এখানে আর এর কিন্তু কোনো প্রয়োজন নেই। তাহলে b2 বাই b1 যেহেতু প্রবাহ সুবেদিতা সেখানে আর এর কোনো প্রয়োজন নেই, তাহলে b2 বাই b1 কত হচ্ছে না, b2 ছিল হচ্ছে 0.5 বাই 0.25 ইন্টু n2 কত ছিল, n2 ছিল হচ্ছে 42 বাই n1 কত ছিল 30 ইন্টু a2 কত ছিল 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 বাই a1 কত ছিল 1.8 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3। সি তো উভয়ের ক্ষেত্রে সমান দরকার। তাহলে এখান থেকে আমরা কি কি পাচ্ছি, 25 2 এ 50 2, এটাও তাই 10 টু দি মাইনাস 3 10 টু দি মাইনাস 3 কাটলো 18 2 এ 36, এটা কত হবে 6 6 5 এ 37, তাহলে অ্যাকচুয়ালি দাঁড়াচ্ছে 7 4 এ 28 বাই 5, 7 4 এ 28 বাই 5। তাহলে এখানে হচ্ছে হবে কত না 28 বাই 5, তাহলে এর উত্তর হবে এখানে আমরা দেখতে পাচ্ছি কোথায় গেল, হ্যাঁ m2 বাই m1 এর প্রবাহ সুবেদিতার মান। তাহলে প্রবাহ সুবেদিতা কত হবে না এখানে, আচ্ছা এটা তো কেটে যাবে 2 2, আচ্ছা উল্টে গেছে a2 বাই a1, a2 টা এখানে ভ্যালু উল্টে গেছে, সরি এখানে ভ্যালুটা হচ্ছে উল্টে বসেছে, এটা হবে হচ্ছে 1.8 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3, এইটা ছিল a2 এর ভ্যালু, 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 ছিল হচ্ছে a1 এর ভ্যালু। তাহলে এইটা নিচে 2, তাহলে 2 2 কেটে যাবে, হবে কত 7 বাই 5 সমান হচ্ছে 1.4। তো এটাই হচ্ছে সুবেদিতার ভ্যালু, অর্থাৎ অপশন বি। এবার নেক্সট আমরা আসছি হচ্ছে এর পরের কোশ্চেনে আসছি, কোশ্চেন নাম্বার নেক্সট আগের কোশ্চেন আমরা গেল কত, কোশ্চেন 18 19 এর কোশ্চেন। 19 এর কোশ্চেনে কি বলেছে, আচ্ছা 19 এর কোশ্চেনটা যদি দেখি, 19 এর কোশ্চেন কি বলেছে, একটা অসীম দৈর্ঘ্যের তারের মধ্য দিয়ে কত প্রবাহ মাত্রা পাঠালে তারটি থেকে 6 সেমি দূরে অবস্থিত একটি বিন্দুতে 3 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5 টেসলা মানের আবেশ ঘনত্ব। আচ্ছা টেসলা মানে আবেশ ঘনত্ব মানে অ্যাকচুয়ালি চৌম্বক ক্ষেত্র। তো একটা তারের জন্য চৌম্বক ক্ষেত্র আমরা জানি কত হয়, ফর্মুলা μ0 বাই 4 পাই 2i বাই r। তো এই ফর্মুলা অনুসারে আমরা হচ্ছে করব b ইজিক্যাল টু কত, μ0 বাই 4 পাই 2i বাই r। তাহলে b এর ভ্যালু কত না, b এর ভ্যালু হচ্ছে 3 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5 টেসলা, μ0 বাই 4 পাই এর ভ্যালু কত 10 টু দি পাওয়ার মাইনাস 7, 2 ইন্টু i টা জানি না বের করব, বাই হচ্ছে r কত হচ্ছে 0.06, যেহেতু এটা হচ্ছে সেন্টিমিটারে ছিল। তাহলে এখান থেকে ইজিলি আমরা i বের করতে পারি, i সমান তাহলে কত পেয়ে যাবো, i সমান পাচ্ছি 3 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5 ইন্টু 0.06 বাই হচ্ছে 2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 7। তো এই দশমিক তুললে নিচে একটা 100, তাহলে আমরা পাচ্ছি কত 2 3 এ 6 3 3 এ 9, 9 তো একটা থাকছেই, 9 এর সঙ্গে আমরা পাচ্ছি কি 9 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5 ইন্টু এখানে হচ্ছে 10 টু দি পাওয়ার 5 মানে অ্যাকচুয়ালি 9 এম্পিয়ার, এটাই হচ্ছে প্রবাহের মান। তাহলে 9 এম্পিয়ার অপশন এ। এবার আসছি কোশ্চেন নাম্বার 20। কোশ্চেন নাম্বার 20 তে বলেছে 0.02 মিটার এবং 0.08 মিটার মাত্রাযুক্ত 200টি পাক বিশিষ্ট একটা গ্যালভানোমিটার কুণ্ডলীকে এত টেসলা চৌম্বক ক্ষেত্রে 0.2 টেসলা চৌম্বক ক্ষেত্রে রাখা হয়েছে। ঝুলন্ত সুতোর প্রত্যানয়ন টর্ক ধ্রুবক 10 টু দি পাওয়ার মাইনাস 6 নিউটন মিটার ডিগ্রি ইনভার্স। চৌম্বক ক্ষেত্রের প্রকৃতি অরীয় হলে, অরীয় মানে হচ্ছে সমান্তর একই অক্ষ বরাবর, অরীয় হলে কুণ্ডলীর সর্বোচ্চ প্রবাহ মাত্রা কত হবে। তো অরীয় মানে কুণ্ডলীর সঙ্গে অ্যাকচুয়ালি 90 ডিগ্রিতে আছে, তাহলে কুণ্ডলীর সর্বোচ্চ প্রবাহ মাত্রা হবে হচ্ছে অ্যাঙ্গেলটা হচ্ছে ম্যাক্সিমাম, তাহলে সর্বোচ্চ প্রবাহ মাত্রা হচ্ছে আমরা কি করে পাবো, জাস্ট i সমান হচ্ছে c থিটা বাই b n a, এটাই হচ্ছে প্রবাহ মাত্রার ফর্মুলা ছিল। তাহলে এখানে একটা একটা ভ্যালু ধরে বসালে আমরা কি পাচ্ছি না, আমরা পাচ্ছি হচ্ছে দেওয়া আছে
থিটা প্রথমে আসি সি, সি কত দেওয়া আছে 10 টু দি পাওয়ার -6। থিটা কত দেওয়া আছে, না থিটা হচ্ছে, আমরা থিটা কত বসাবো এখানে, থিটা হচ্ছে বসাবো আপাতত থিটা থাক, থিটা যে বসাচ্ছি হচ্ছে সি থিটা, থিটা পরে বসে, থিটা 90 ডিগ্রি, তো পাই বাই থিটা 90 ডিগ্রি পরে বসাচ্ছি। আচ্ছা এখানে যে বি কত দেওয়া আছে, বি বাকিগুলো একটু বসিয়ে নিই তারপরে বসাচ্ছি। বি বি কত আছে, বি আছে হচ্ছে 200 10 টু দি পাওয়ার 0.2 টেসলা, বি আছে হচ্ছে 0.2 টেসলা। এন কত দেওয়া আছে, পাক দেওয়া আছে হচ্ছে 200টি, এ দেওয়া আছে হচ্ছে 0.02 ইন্টু 0.08। তো এই হচ্ছে মোটামুটি ভ্যালু, 200 ইন্টু 0.02 ইন্টু 0.08 আর 0.2। এরপরে আমরা আসছি হচ্ছে, তাহলে উপরে আছে 10 টু দি পাওয়ার -6 আর থিটা, থিটা তাহলে কত বসাবো, এখানে থিটাটা আমরা কি করে পাবো, না বলেছে 0.02 ইন্টু এত মিটার পাক বিশিষ্ট 0.2 চৌম্বক ক্ষেত্রের প্রকৃতি অরীয় হলে 0.2 টেসলা চৌম্বক ক্ষেত্রে রাখা আছে ঝুলন্ত সুতোর পট্টনের টর্ক 10 টু দি পাওয়ার -6 নিউটন মিটার ডিগ্রি ইনভার্স। তাহলে থিটা সমান আমরা বসাচ্ছি 90 ডিগ্রি, মানে হচ্ছে আমরা বসিয়ে দিচ্ছি থিটা, আচ্ছা সরি অরীয় মানে হচ্ছে যেখানে 200টি পাক সংখ্যা প্রথমে টর্ক ধ্রুবক প্রকৃতি অরীয় হলে কুণ্ডলীর সর্বোচ্চ প্রবাহ মাত্রা। তাহলে ম্যাক্সিমাম প্রবাহ মাত্রার ক্ষেত্রে কুণ্ডলীর ক্ষেত্রে অ্যাঙ্গেল কত হবে, অ্যাঙ্গেল আমরা পাচ্ছি থিটা সমান হচ্ছে 30 ডিগ্রি, 30 ডিগ্রিতে আমরা হচ্ছে প্রবাহ মাত্রা সর্বোচ্চ পেয়ে থাকি। তাহলে থিটা হচ্ছে বসিয়ে দিচ্ছি 30। তাহলে আমরা এখানে হচ্ছে দশমিক তুললে কি পাবো, না দশমিক তুললে এখানে একটা 2.2 এর জন্য 10 200, ঠিক আছে 0.02 এর জন্য একটা হচ্ছে 100, 0.08 এর জন্য আমরা পাচ্ছি এটা 100, আর এখানে হচ্ছে 10 টু দি পাওয়ার -6 একটা থাকলো। তাহলে আমরা এখানে পাচ্ছি 2 4 6 10 টু দি পাওয়ার -1, মানে এখানে অ্যাকচুয়ালি এইটা পুরোটা কেটে যাবে, এইটা পুরো 10 টু দি পাওয়ার সঙ্গে 6, তাহলে হচ্ছে আলটিমেটলি উপরে থাকবে হচ্ছে 130 ইন্টু 100 বাই, নিচে পাচ্ছি 8 2 16 2 32 2 64, 64 ইন্টু নিচে আমরা কত পাবো, একের পেছনে 1, পাচ্ছি ওপরটা থেকে নেমে এলে 10 টু দি পাওয়ার 6 আর কত কাটছে এখানে 64 ইন্টু একের পেছনে 1 2 3 4 5 2 3 4 5, এইটা কেননা এখানে হচ্ছে আমার 0.02 দুটো শূন্য, 0.08 এর দুটো শূন্য, 0.2 এর জন্য একটা শূন্য, এইটা এইটা এটা কেটে গেল, তিনটে চারটা পাঁচটা কাটলো, এখানে আছে 10 টু দি পাওয়ার 5 থেকে হলো 10 টু দি পাওয়ার -1 মানে 0.1, এর দশমিক তুললে নিচে আসছে একটা 10। তাহলে 8 2 16 2 32 2 64, নিচে থাকলো, উপরে থাকলো কত 30, আর 30 আর নিচে অ্যাকচুয়ালি থাকছে 1 2 3 তিনটে শূন্য। তাহলে 100টা না লিখে 100টা পরে, 100টা আমরা আছে পরে লিখছি, আপাতত তিনটে শূন্য, এটাই হচ্ছে আমার ক্যালকুলেশন। তাহলে 30-এর থেকে একটা শূন্য কেটে গেল, যদি কাটি তাহলে হচ্ছে দাঁড়াচ্ছে কত, না 3/64, 3/64 নিচে হচ্ছে 100। তো এইটাকে 64কে তো 3 দিয়ে ভাগ করতে পারবো না, তাই আমরা হচ্ছে কি করলাম, না উপরে আরো 100 মাল্টিপ্লাই করলাম, তাহলে নিচে হয়ে গেল দুটো শূন্য। তাহলে এইবারে এখন আমরা হচ্ছে মাল্টিপ্লাই করতে আমাদের সুবিধা হবে 300/64, তো এটা ক্যালকুলেট করলে আসবে 4.69 ইন্টু 10 টু দি পাওয়ার -4 অ্যাম্পিয়ার। এই ক্যালকুলেশনটা একটু জটিল, মুখে মুখে করতে একটু সময় লাগবে, তো 4.69 ইন্টু 10 টু দি পাওয়ার -4 অ্যাম্পিয়ার। এবার নেক্সট আসছি হচ্ছে
বলেছে তারপরে এটা হচ্ছে কত গেল, এটা গেল হচ্ছে কোশ্চেন নাম্বার 20। কোশ্চেন নাম্বার 21, কোশ্চেন নাম্বার 21 বলেছে একটা দণ্ডচুম্বকের চুম্বক ভ্রামক, আচ্ছা একটা দণ্ডচুম্বকের চুম্বক ভ্রামক দেওয়া আছে হচ্ছে 0.40 অ্যাম্পিয়ার স্কয়ার। তো চুম্বক ভ্রামক PM ইকুয়াল টু দেওয়া আছে 0.40 অ্যাম্পিয়ার পার মিটার স্কয়ার। চুম্বক দৈর্ঘ্য L ইজিক্যাল টু দেওয়া আছে 1 সেন্টিমিটার মানে 0.01 মিটার। দণ্ডচুম্বকটির অক্ষের উপর বিষুব অবস্থান থেকে মধ্যবিন্দু এবং 50 সেমি দূরে অবস্থিত কোনো বিন্দুতে বিষুব অবস্থানে এবং অক্ষের উপর মধ্যবিন্দু 50 সেন্টিমিটার দূরে অবস্থিত কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্র BA এবং BE হলে এদের অনুপাত কত হবে। তো এটা এই মানগুলো আমার কোনো দরকারই নেই, আমরা জানি অক্ষের উপর চৌম্বক ক্ষেত্র BA ইজিক্যাল টু কত হয় 2PM/r3, আর লম্ব সমদ্বিখণ্ডকের উপর বা বিষুব অবস্থান, যেটা বিষুব অবস্থানে হচ্ছে কত হবে না PM/r3। তো এটাকে আর নতুন করে করার কিছু নেই, ভ্যালুও লাগবে না, BA/BE আমরা ডাইরেক্ট বসিয়ে দেবো কত 2:1। তো এটাই হচ্ছে এর উত্তর, এখানে মানের কোনো প্রয়োজন নেই, তো অপশন বি 2:1। এরপর আছে 22 কোশ্চেন। 22 কোশ্চেনে কি বলেছে, চিত্রে চৌম্বক ক্ষেত্রে বাধাহীনভাবে কম্পনরত একটা চুম্বক শলাকা দেখানো হয়েছে, শলাকাটি চৌম্বক ভ্রামক দেওয়া আছে, চৌম্বক ভ্রামক PM ইজিক্যাল টু কত দেওয়া আছে 6.7 অ্যাম্পিয়ার অ্যাম্পিয়ার মিটার স্কয়ার। আচ্ছা আগেরটা অ্যাম্পিয়ার পার মিটার স্কয়ার লিখেছে, অ্যাম্পিয়ার মিটার স্কয়ার, তাহলে অ্যাম্পিয়ার মিটার স্কয়ার। আর কি দেওয়া আছে, জড়তা ভ্রামক I ইজিক্যাল টু দেওয়া আছে, এই জড়তা ভ্রামক মানে ক্লাস 11 এ যে জড়তা ভ্রামক আমরা শিখে এসেছিলাম ওটাই, ক্লাস 11 এ যে জড়তা ভ্রামক তা ওর থিওরির বেসিসে এই অঙ্কটা করতে হবে। শলাকাটি 6.70 সেকেন্ড সময়ে 10টি পূর্ণ দোলন সম্পন্ন করে, তাহলে দোলনকাল T ইজিক্যাল টু দোলনকাল T ইজিক্যাল টু কত হবে না 10টা পূর্ণ দোলনের জন্য যদি 6.7 সেকেন্ড সময় নেয়, তাহলে একটা পূর্ণ দোলনের জন্য নেবে 0.67, এটা হচ্ছে তার দোলনকাল এত সেকেন্ড। তাহলে T সমান কত হয় না, T সমান হচ্ছে 2π√L/g। তো এখানে L/g তো হবে না, এখানে হবে অ্যাকচুয়ালি I/mb, এর দোলনকাল হবে 2π√I/pm ইনটু হচ্ছে b। তো এইখান থেকে হচ্ছে আমাদের বের করতে হবে কি, আমাদের বের করতে হবে হচ্ছে চুম্বক ক্ষেত্রের মান কত। তাহলে এখান থেকে আমরা p সমান লিখতে পারি, তাহলে এখানে আমরা হচ্ছে যদি ভ্যালুগুলো বসাই বা I/pm ইনটু b সমান আমরা কত পাবো t²/4π²। তো এখান থেকে b সমান পেয়ে যাব 4π²I/pm ইনটু t²। তো এইখান থেকে আমরা হচ্ছে একটা ভ্যালু বসাই 4 ইনটু 3.14 পাই এর ভ্যালু 3.14 ইনটু হচ্ছে i কত হচ্ছে না i হচ্ছে 7.5 ইনটু 10⁻⁻6 বাই pm এর ভ্যালু কত, pm এর ভ্যালু হচ্ছে 6.7 ইনটু t², t এর ভ্যালু হচ্ছে 0.67 ইনটু 0.67। তাহলে এখানে হচ্ছে আমরা করতে পারি 6. এই ক্যালকুলেশনটা খুব একটা সহজে আসবে না, ক্যালকুলেশনটা 3 যদি অ্যাজিউম করি 7.5 6.7 না, তাহলে এটাকে ক্যালকুলেটরই করছি আপাতত, এই ক্যালকুলেশন করতে অনেকটা টাইম যাবে, তো এই ক্যালকুলেশনটা ইজিলি করার কোনো সম্ভাবনা নেই, অ্যাপ্রক্সিমেশন ধরে কাছাকাছি আসতে পারে কিন্তু খুব একটা সুবিধা হবে না, আমি ক্যালকুলেটরে করে অ্যান্সারটা বসিয়ে দিচ্ছি আপাতত। তাহলে এটার এত টেসলা, এটার ভ্যালু আসছে কত 9.8 ইনটু 10⁻⁵ টেসলা। তো এটা হচ্ছে এই ক্যালকুলেশনটা করলে এই অ্যান্সারটা আসছে 9.8 ইনটু 10⁻⁵ টেসলা, এটা হচ্ছে অপশন সিটা। এবার আসছে হচ্ছে কোশ্চেন নাম্বার 23। কোশ্চেন নাম্বার 23 তে কি আছে, কোশ্চেন নাম্বার 23 আছে কোন স্থানে বিনতি কোণ 60 ডিগ্রি, চুম্বক শলাকার উপরের প্রান্তে এত ওয়েট চাপালে
বিনতিকোণ হয় 30 ডিগ্রি, শলাকাটি অনুভূমিক হবে আরো কত ওজন চাপালে। তার মানে প্রথমে শলাকাটা ছিল মনে করো হচ্ছে এইরকম ছিল, এইটার অ্যাঙ্গেল কত ছিল না, অনুভূমিকের সঙ্গে এই অ্যাঙ্গেলটা ছিল হচ্ছে 60 ডিগ্রি। আচ্ছা এই ছবিটাকে মুছে আর একটু ভালো করে আঁকছি। তাহলে এইটা মনে করো আমার হচ্ছে অনুভূমিক লাইন, এর সঙ্গে শলাকাটা প্রথমে হচ্ছে এরকম ভাবে ছিল, যেটা আছে অ্যাকচুয়ালি 60 ডিগ্রি, 60 ডিগ্রি। এবারে এইখানে একটা ওয়েট চাপানোর ফলে কি হলো না, একটা ওয়েট চাপানোর ফলে শলাকাটা বর্তমানে এইরকম অবস্থায় চলে এসেছে, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি 30 ডিগ্রি। বলেছে আরো কত ওয়েট চাপালে শলাকাটি এই ভায়োলেট কালারের লাইনটার সঙ্গে সমান হবে, মানে অনুভূমিক হবে। তো এটা করার জন্য আমরা কি করব না, চৌম্বক ভ্রামক ধরে নিচ্ছি, চৌম্বক ভ্রামক দরকার পড়ে, তাহলে চৌম্বক ভ্রামক ধরে নিচ্ছি এম, চৌম্বক ভ্রামক সমান হচ্ছে পিএম বা এম, এম ধরছি, চৌম্বক ক্ষেত্রকে ধরে নিচ্ছি বি। তাহলে যখন 60 ডিগ্রিতে আছে তখন সে কি ছিল, 60 ডিগ্রিতে অ্যাকচুয়ালি সে স্থির ছিল, তখন কোনো ওয়েট চাপানো হয়নি, কেন ওই স্থানে বিনতি কোনো 60 ডিগ্রি, তো 60 ডিগ্রি অবস্থায়ও স্বাভাবিকভাবে থাকে। তাহলে 60 ডিগ্রিতে টর্ক কত, 60 ডিগ্রিতে টর্ক হচ্ছে 0, কেন অ্যাকচুয়ালি এখানে টর্ক অ্যাপ্লাই হচ্ছে, টর্কের কারণে বৃত্তাকার পথে ঘুরে অনুভূমিক হবে, তাহলে 60 ডিগ্রিতে টর্ক 0। তাহলে এবারে হচ্ছে আমি ধরে নিলাম কি না, এর একটা দুটো দিক তো সমান হয় ও চৌম্বকের, মাঝখান থেকে যেহেতু ধরছি এর ডিসটেন্সটা এটাকে ধরে নিলাম ডি, এটা যদি ডি হয় তাহলে এদিকটাও ডি। এবার এইখানে ধরলাম আমি প্রথমে W1 ওয়েট চাপানো হয়েছে, দ্বিতীয় ক্ষেত্রে কত হয়েছে না, দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে আমার এই প্রথমে ধরি W1 ওয়েট চাপানোর ফলে এ অনুভূমিক হবে, এটা ধরে নিচ্ছি W1 ওয়েট চাপানোর ফলে অনুভূমিক হবে। তাহলে W1 যদি ওয়েট চাপানোর ফলে প্রথমে অনুভূমিক হয়, অনুভূমিক বলছি সরি উল্টো হয়ে গেল, বলেছে প্রথমে 30 ডিগ্রি হবে, তাহলে W1 ওয়েট চাপানোর ফলে ধরছি 30 ডিগ্রি ওয়েটটা এলো, তাহলে এইখানে W1 ওয়েট চাপিয়েছি দিতে 30 ডিগ্রি, তাহলে W1 ইনটু ডি, বল ইনটু দূরত্ব, এটা হচ্ছে আমার টর্কের ফর্মুলা ছিল, বল ইনটু দূরত্ব ইনটু অ্যাঙ্গেল কত হয়েছে cos 30 ডিগ্রি, ঠিক আছে। টাউ সমান ছিল হচ্ছে আর ক্রস এফ, তো আর এফ তো সরি কৃতকার্য টর্ক টাউ সমান নয়, ডব্লিউ সমান ছিল হচ্ছে কৃতকার্য ডব্লিউ, এটা অ্যাকচুয়ালি কৃতকার্যকে বের করছি, তাহলে কৃতকার্য কত হয়েছে, দুটো ক্ষেত্রে আমরা দুদিকে দুটো ভাবে বের করবো, একটা হচ্ছে টর্কের ফর্মুলা থেকে, টর্কের ফর্মুলা থেকে ছিল হচ্ছে বল ইনটু দূরত্ব ইনটু হচ্ছে cos থিটা, আর এদিকে টর্কের ফর্মুলা থেকে আমরা কি পাবো না, টর্কের ফর্মুলা থেকে পাচ্ছি কৃতকার্য হচ্ছে এমবি সাইন থিটা, তাহলে এমবি সাইন 60 মাইনাস 30, তাহলে W1 ইনটু ডি, এটা হচ্ছে ওজনের জন্য টর্ক, আর এটা হচ্ছে আমার চৌম্বক ক্ষেত্রের জন্য টর্ক, টাউ সমান ছিল এমবি সাইন থিটা। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি না, এখান থেকে আমরা এমবি বাই ডি এর ভ্যালুটা পাচ্ছি, এমবি বাই ডি সমান আমরা পাচ্ছি কত না W1 cos 30 বাই sin 30, তাহলে এখানে এইটার ভ্যালু আমরা অ্যাকচুয়ালি পাচ্ছি W1 tan 30, W1 এর ভ্যালু তো দেওয়া আছে 1 গ্রাম ওয়েট, তাহলে tan 30 এর ভ্যালু হচ্ছে 1/√3, এটা হচ্ছে এমবি বাই ডি এর। এবারে দ্বিতীয় ক্ষেত্রে কি হয়েছে, দ্বিতীয় ক্ষেত্রে ধরি W2 ওয়েট চাপানো হয়েছে, দ্বিতীয় ক্ষেত্রে W2 ওজন চাপানো হয়েছে, চাপানো হলো। এখন সেম ফর্মুলা কি হবে, W2 ইনটু ডি ইনটু হচ্ছে cos, অনুভূমিক হয়ে গেছে তাহলে cos 0 ডিগ্রি, আর ওটা কত হয়েছে না sin 60 মাইনাস 0, টোটাল এমবি ইনটু sin 60 মাইনাস 0, তাহলে এখানে আমরা হচ্ছে পাচ্ছি কত না W1 ইনটু, তাহলে কত পাচ্ছি W2 ইনটু হচ্ছে সমান W2 cos 0 1 হয়, W2 সমান তাহলে কত পাচ্ছি এমবি বাই ডি ইনটু sin 60, তাহলে এমবি বাই ডি এর ভ্যালু কত 1/√3, sin 60 এর ভ্যালু কত √3/2, তার মানে পাচ্ছি হাফ মানে 0.5 কেজি। এই 0.5 কেজি ওয়েট চাপালে কি হবে না, দণ্ডটা অনুভূমিক হবে, ঠিক আছে। তাহলে 0.5 কেজি নয় অ্যাকচুয়ালি 0.5 গ্রাম ওয়েট, 0.5 গ্রাম ওয়েট চাপালে দণ্ডটি অনুভূমিক হবে। এখানে মেইনলি আমরা যে সূত্র লাগালাম সেটা হচ্ছে
আর ওজনের জন্য কৃতকার্য বল ইন্টু দূরত্ব ডি কস থিটা বা এফ এস কস থিটা যেটা ছিল ওইটার সঙ্গে চুম্বক ক্ষেত্রের জন্য যেটা কৃতকার্য এম বি সাইন থিটা ওইটা, এই দুটোকে ইকুয়াল করে আমরা মানটা বের করলাম। এবারে আসি হচ্ছে 24 বলেছে পরাচুম্বক ও অয়স্ক পদার্থের উভয় প্রবণতা উষ্ণতা হ্রাসের সঙ্গে বৃদ্ধি পায়। ঠিক কথা, পরাচুম্বক এবং অয়স্ক পদার্থের উভয় প্রবণতা উষ্ণতা হ্রাসের সঙ্গে বৃদ্ধি পায়। হ্যাঁ, যত টেম্পারেচার বাড়লে কি হয়, চুম্বকত্ব নষ্ট হয় এবং কমলে চুম্বকত্ব বাড়ে, তাই প্রবণতা হ্রাসে উষ্ণতা হ্রাসের সঙ্গে বৃদ্ধি পায়। আর তীরের চুম্বকত্ব হলো ইলেকট্রনের কক্ষীয় গতির ফলে প্রযুক্ত চুম্বক ক্ষেত্রের বিপরীতে চুম্বক ক্ষেত্র সৃষ্টির ফলাফল। হ্যাঁ, তাই তীরের চুম্বকত্ব ওই কারণেই তৈরি হয়, ইলেকট্রনের কক্ষীয় গতির ফলে প্রযুক্ত চুম্বক ক্ষেত্র এতে কক্ষীয় গতির ফলে বিপরীত চুম্বক ক্ষেত্র সৃষ্টির ফলাফলের কারণেই তৈরি হয়। কিন্তু এই পরাচুম্বক ও অয়স্ক চুম্বক ক্ষেত্রের সঙ্গে তীরের চুম্বকত্বের কোনো সম্পর্ক নেই, যে যার আলাদা আলাদা ব্যাপার। তাই এটার উত্তর হবে হচ্ছে 24-এর বিটটা। এ এন্ড আর হচ্ছে সঠিক, কিন্তু নির্ভরশীল নয়, কেননা দ্বিতীয়টা প্রথমটার সঙ্গে কোনোভাবেই সম্পর্কিত বোঝা যাচ্ছে না, তাই হচ্ছে অপশন বিটটা হবে, কিন্তু নির্ভরশীল নয়। এবার আছে কোশ্চেন নাম্বার 25 বলেছে 10 ওহম রোধযুক্ত একটা কুণ্ডলীতে কত অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ আবিষ্ট হয়েছে, 1 মিলিসেকেন্ড সময়ে জড়িত চৌম্বক ফ্লাক্সের মান কত হবে। তো এটা করতে গেলে আমরা কিন্তু ডাইরেক্ট মানে এখানে দুটো ডাটা আননোন, তো এখানে আমরা অপশনগুলো বসিয়ে চেক করা ছাড়া উপায় নেই। তাহলে 1 মিলিসেকেন্ড সময়ে জড়িত চৌম্বক প্রবাহের মান কত হবে, তাহলে জড়িত চৌম্বক প্রবাহ ই সমান হয় কত, ডি ফাই বাই ডিটি, আবার আই সমান হয় কত, ই বাই আর। তাহলে এখানে হচ্ছে ফাই সমান আমরা বলেছি 1 মিলিসেকেন্ড সময়, তাহলে ফাই সমান হচ্ছে চলি ই ডিটি, ই ইন্টু 10⁻³ যেহেতু 1 মিলিসেকেন্ড, তাহলে 10⁻³। তাহলে এখানে আমরা দেখব কোনটার সঙ্গে দুটোই একই সঙ্গে মিলে যাবে। তাহলে আই সমান হচ্ছে কত, আইও হচ্ছে ই ইন্টু 10⁻³ বাই হচ্ছে 10। তাহলে ই এর ভ্যালু যদি আমরা দেখি 0.2 বসে, তাহলে 0.2 মানে 2 2 ইন্টু 10⁻³ মানে অ্যাকচুয়ালি ফাই এর ভ্যালু হবে তখন হচ্ছে 2 ইন্টু 10⁻, আমাকে বের করতে বলেছে, সরি আমাকে ফাই বের করতে বলেছে। তাহলে ই এর ভ্যালুটা, ইটা আমরা যদি বের করি, উল্টো হয়ে গেল, ই ইন্টু 10⁻³ তো ফাই ছিল, তাহলে ই বাই আর, আমাকে ফাই বের করতে বলেছে, তাহলে এটাকে উল্টো করে যদি লিখি, ফাই সমান হচ্ছে, ফাই তো বের করতে বলেছে ই এর ভ্যালু, তাহলে ফাই 2 হলে ই কত হবে, ই হবে হচ্ছে আমার, যদি ফাই কারোর 0.2 হয় তাহলে 0.2 বাই 10⁻³ আর এখানে হচ্ছে তাহলে জাস্ট ই বাই 10 মানে ভ্যালুগুলো বসাবো। তাহলে 0.2 যদি এখানে বসে, এটা হয়ে যাবে কত, আই কত হয়ে যাবে, আই হয়ে যাবে 0.02, যেটা কিন্তু 0.02 মানে 2 ইন্টু 10⁻²। তাহলে প্রথম অপশন হচ্ছে না, কেননা ই এর ভ্যালু হিসাবে আই হচ্ছে 0.2 বাই সরি ই যদি ফাই যদি 0.2 হয় তাহলে 0.2 ইন্টু 10³ মানে 1000, তাহলে একটা শূন্য কাটলে এটা হয়ে যাবে কত, 20। তো এ প্রথম অপশন ম্যাচ করছে না, দ্বিতীয় অপশন যদি বসাই তাহলে দ্বিতীয় অপশনে কত বলেছে, ই হচ্ছে, দ্বিতীয় অপশন চেক করলে দ্বিতীয় অপশনটার জন্য পাচ্ছি ই হচ্ছে 2 বাই হচ্ছে 2 ইন্টু 10⁻² হচ্ছে আমার ফ্লাক্স দেওয়া আছে, বাই হচ্ছে 10⁻³ তাহলে এটা পেয়ে যাব কত, 20। ই যদি 20 হয় তাহলে 20 বাই 10 করলে আমরা আই পেয়ে যাব 2। তাহলে অপশন বিটা কিন্তু ম্যাচ করছে, তাহলে এখান থেকে আমরা অপশন বি আর চেক করছি না, অপশন বি উত্তর হবে 2 আর 2 ইন্টু 10⁻²। এই অঙ্কটা অপশন চেক করা ছাড়া অন্য কোনো অপশন নেই, কেননা আমরা যে এখানে হচ্ছে দুখানা একখানার সমীকরণ বা একখানা মান আমরা সূত্র আমরা পাচ্ছি, অথচ দুখানা ডাটা চাইছে, তো এটাকে এইরকম ভাবে অপশন বসিয়ে চেক করা ছাড়া এর কাছে আমার কাছে আর কোনো অপশন আপাতত আমি বুঝতে পারছি না। মনে হচ্ছে এটা শুধুমাত্র অপশন বসিয়ে চেক করা ছাড়া এই মুহূর্তে আর কিছু হবে বলে মনে হচ্ছে না। একটা আয়তাকার কুণ্ডলী 26, এটা দেখো, একটা আয়তাকার কুণ্ডলী দৈর্ঘ্য প্রস্থ হলো যথাক্রমে 2.5 মিটার ও 2 মিটার,
লুপটিকে 4 টেসলা মানে চৌম্বক ক্ষেত্রে 60 ডিগ্রি কোণে রাখা হলো। এবার লুপটিকে 10 সেকেন্ড সময় চৌম্বক ক্ষেত্র থেকে সরিয়ে নেওয়া হলো। লুপটিতে আবিষ্ট তড়িৎচালক বল, আবিষ্ট তড়িৎচালক বল E সমান হচ্ছে কত হয় না d phi বাই dt, আর phi সমান কত হয় b a cos theta। তো এটাকে আমরা ডাইরেক্ট বসিয়ে যদি করি E সমান হচ্ছে কত d phi বাই dt আবিষ্ট তড়িৎচালক বল, আবার phi সমান আমরা জানি b a cos theta, তাহলে হচ্ছে অ্যাকচুয়ালি d phi জায়গায় বসাবো b a cos theta, যেটা দেওয়া আছে ওখানে, বাই হচ্ছে dt, dt এর টাইমটা আমরা বসাবো। তাহলে b কত দেওয়া আছে, b দেওয়া আছে হচ্ছে 4 টেসলা, a কত দেওয়া আছে, a দেওয়া আছে হচ্ছে 2.5 ইনটু 2 ইনটু cos থিটা কত দেওয়া আছে cos 60, বাই হচ্ছে dt কত 10 সেকেন্ড। তাহলে হচ্ছে দাঁড়াচ্ছে কত 4 ইনটু 5 ইনটু cos 60 এর ভ্যালু হচ্ছে হাফ, 10 ইনটু 2, তাহলে সমান E সমান দাঁড়াচ্ছে 1 ভোল্ট। তো এটাই উত্তর, প্লাস 1 ভোল্ট, অপশন এ। এটা হচ্ছে লুপটিতে আবিষ্ট তড়িৎচালক বলের মান। নেক্সট আসি হচ্ছে এরপরে আসছি হচ্ছে আমরা পরের কোশ্চেন। পরের কোশ্চেনে কি বলেছে, 1 মিটার দৈর্ঘ্য এবং 0.05 মিটার ব্যাসার্ধের বায়ুকোর বিশিষ্ট সলিনয়েডের সাবেশাঙ্ক হলো এত মিলি হেনরি। তো সলিনয়েডের সাবেশাঙ্কের ফর্মুলা আমরা জানি, সলিনয়েড এল সমান কি ছিল মিউ 0 n স্কয়ার a বাই হচ্ছে এল। এটা হচ্ছে সলিনয়েডের সাবেশাঙ্কের ফর্মুলা ছিল। আচ্ছা এলটা ছোট হাতের করছি, তাহলে এই ফর্মুলা থেকে আমরা মিউ 0 এর ভ্যালু জানি 4 ইনটু 3.14 ইনটু 10 টু দি পাওয়ার -7, মানে অ্যাকচুয়ালি 4 পাই ইনটু 10 টু দি পাওয়ার -7। n স্কয়ার মানে হচ্ছে কত পাক সংখ্যা বলেছে, এখানে পাক সংখ্যা বলেছে 600, তাহলে 600 ইনটু 600। এরিয়া কত বলেছে, এরিয়া তো বলেনি, ব্যাসার্ধ বলেছে। তাহলে এখানে আমরা কি করব না, ব্যাসার্ধটাকে এরিয়া বানিয়ে নেব। তাহলে ব্যাসার্ধ হচ্ছে পাই আর স্কয়ার মানে 3.14 ইনটু 0.05 ইনটু 0.05 বাই হচ্ছে কত হচ্ছে, বাই হচ্ছে এল, এল কত দেওয়া আছে 1 মিটার। তাহলে এটাকে আমরা ক্যালকুলেশন করার জন্য কি করব না, দশমিক গুলো তুলে দিলাম। এই দশমিক গুলো তুললে নিচে একটা হচ্ছে, নিচে আসছে হচ্ছে দশমিক গুলো তুলছি, নিচে আসছে কত 100 ইনটু 100। 3.14 গুলোকে আমরা হচ্ছে 3 হিসেবে অ্যাজিউম করে নেব, আপাতত রাখছি। তাহলে 3.14 ইনটু 3.14, বাকি একটা 4 আছে। এখানে আমরা হচ্ছে কি করব না, দুটো শূন্য কেটে দিলাম, দুটো শূন্য কেটে দিলাম, 4 25, এই 25-এ এই দুটো 5 কেটে গেল। তাহলে এখন হচ্ছে 3.14 ইনটু 3.14 ইনটু হচ্ছে 10 টু দি পাওয়ার -7 ইনটু পড়ে আছে 636 ইনটু 3600 মানে দুটো 100। তাহলে এখানে হচ্ছে আমরা করতে পারি কি, 3.14 কে 3.14 কে আমরা 3 3 9 ধরে নিলাম। 3 3 9 হলে 9 6 54, 4 হাতে রইল 5, 9 3 27 5 32, 324। এই 3.14 যেহেতু 14 আমরা রাউন্ড আপ করে এগুলোকে 3 ধরছি, ঠিক আছে। 3 3 9 36 9 324 ইনটু হচ্ছে 10 টু দি পাওয়ার -5। তাহলে অ্যানসার কত পাচ্ছি না, ইনটু অ্যাম্পিয়ার আসছে। তাহলে এটাকে আমরা যদি মিলি অ্যাম্পিয়ার করে 1000 মাল্টিপ্লাই করছি, তাহলে পাচ্ছি কত 3.24 মিলি অ্যাম্পিয়ার। এইটার কাছাকাছি কোনো একটা অ্যানসার হবে, কারণ আমরা অ্যাজিউম করেছি 3.14 কে 3 3 ধরে। তাহলে এই অ্যাজাম্পশনের বেসিসে কাছাকাছি উত্তর আমরা পাচ্ছি, কত দাগ ছিল এটা 27, 27 এর কাছাকাছি পাচ্ছি 0.25 মিলি অ্যাম্পিয়ার নয়, সরি মিলি হেনরি, মিলি হেনরি। তাহলে 3.24 এর কাছাকাছি অ্যানসার পাচ্ছি অপশন সি 3.55। তাহলে এর উত্তর হচ্ছে অপশন সি 3.55 মিলি হেনরি। এইভাবে অ্যাজিউম করে কিন্তু আমাদের অঙ্ক করতে হবে, যেহেতু আমাদের কাছে কোনো ক্যালকুলেটর অ্যাভেলেবল নয়। ম্যাক্সিমাম অঙ্কই আমরা এইভাবেই করতে পারবো। দু চারখানা থাকবে যেগুলো একটু হচ্ছে ক্যালকুলেশন জটিল হবে, সেক্ষেত্রে বসে বসে ক্যালকুলেশন করা ছাড়া আমাদের কাছে কোনো অপশনও থাকে না। এবারে আসি 28, কোশ্চেন নাম্বার 28 এ কি বলেছে, দুটি আবেশকের শ্রেণী সমবায় তুল্য আবেশাঙ্ক হচ্ছে 10 হেনরি,
সমান্তরাল সমবায় তুল্য আবেশাঙ্ক হচ্ছে 2.4 হেনরি। তো এটা আমরা ওই রোধের মতোই ব্যাপার, মানে L1 প্লাস L2 দেওয়া আছে হচ্ছে 10, আর L1 L2 বাই L1 প্লাস L2 এটার ভ্যালু দেওয়া আছে 2.4। তাহলে L1 L2 কত হবে? L1 L2 আমার দাঁড়াচ্ছে কত? 2.4 ইন্টু 10 মানে 24। তো এবারে হচ্ছে এইখান থেকে আমরা স্কোয়ার করলে আমরা কি পাবো? L1 মাইনাস L2 এর হোল স্কোয়ার প্লাস 4 L1 L2 সমান হচ্ছে এদিকে 100, বোথ সাইড স্কোয়ার করলাম। তাহলে L1 মাইনাস L2 ইজিক্যাল টু আমরা পাচ্ছি কত? 100 মাইনাস 96 তার রুট, কেন L1 L2 এর জায়গায় 24 বসাচ্ছি, তাহলে আমরা পাচ্ছি √4, মানে L1 মাইনাস L2 অ্যাকচুয়ালি পাচ্ছি 2। তাহলে এবারে ক্যালকুলেশন ইজিলি, L1 প্লাস L2 L1 মাইনাস L2 ইজিক্যাল টু এদিকে 10, এটা হচ্ছে 2, তাহলে আমরা পাচ্ছি 2L1 ইজিক্যাল টু হচ্ছে 8, L1 ইজিক্যাল টু পাচ্ছি 4। তাহলে L1 যদি 4 হয়, L2 কত হবে? 10 মাইনাস 4 মানে 6, তাহলে এই 4 আর 6 হেনরি। তাহলে এখানে আমার L1 L2 ধরা উল্টো হতে পারে, কিন্তু এই দুটো মান থাকবে, মানে 6 আর 4, 4 6 না হলে 6 4 চাই। তাহলে অপশন ডিটা হচ্ছে আমার উত্তর, 4 and 6, 4 6। তাহলে 29 এর কোশ্চেন আমরা কি পাচ্ছি? 29 এর কোশ্চেন আমরা পাচ্ছি হচ্ছে 29 দেওয়া আছে চিত্রে একটা এলসিআর বর্তনী দেখানো হলো, বর্তনীর মূল তড়িৎ প্রবাহের মান আরএমএস মান কত হবে? এখানে দেওয়া আছে 120 ভোল্ট 60 হার্জ, 120 ভোল্ট 60 হার্জ, আর এখানে দেওয়া আছে 250 ওহম, 250 ওহম 650 মিলি হেনরি, এখানে দেওয়া আছে 1.5 মাইক্রো ফ্যারাড। তাহলে এটা হচ্ছে 250 ওহম 650 মিলি হেনরি, দেওয়া আছে 1.5 মাইক্রো ফ্যারাড। তো এখানে বলেছে তড়িৎ প্রবাহের মূল তড়িৎ প্রবাহের আরএমএস মান। তো মূল তড়িৎ প্রবাহ পেতে গেলে আমাকে কি করতে হবে? জেড বের করতে হবে। তো জেড সমান আমরা জানি এখানে এলসিআর বর্তনী মানে আর স্কোয়ার প্লাস ওমেগা এল মাইনাস 1 ওমেগা সি এর হোল স্কোয়ার। আচ্ছা, এখানে ওমেগা কত হবে? ওমেগা অ্যাকচুয়ালি হচ্ছে 2 পাই ইন্টু 60, এটা হচ্ছে ওমেগার ভ্যালু। সি এর ভ্যালু হচ্ছে কত না 1.5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6, এল এর ভ্যালু হচ্ছে কত 650 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3। এই ভ্যালুগুলো বসিয়ে আর এর ভ্যালু দেওয়া আছে কত? আর দেওয়া আছে হচ্ছে 250 ওহম। এই ভ্যালুগুলো বসিয়ে এই জেড এর ভ্যালু বের করা খুবই ডিফিকাল্ট ব্যাপার, মুখে ক্যালকুলেশন প্রায় অসম্ভব, কেননা এইখানে যে ডাটা দেওয়া আছে, অনেক সময় কি হয় ডাটা ইজি থাকলে এটাকে বের করা যায়, কিন্তু এখানে দেওয়া ডাটা থেকে মুখে কোনোভাবেই ক্যালকুলেট করা একে সম্ভব নয়। তো এটার মান আমি এমনকি অ্যাজিউম করেও যে কিছু করব সেটাও এখানে সম্ভব নয়, কেন মানগুলো খুব জটিল একটা মান দিয়ে রেখেছে। তাহলে এটা আমরা হচ্ছে এটাকে আমি ক্যালকুলেটরে করেই অ্যান্সারটা বলছি, কিন্তু পরীক্ষায় যদি এইরকম থাকে তাহলে এক্ষেত্রে অ্যাপ্রোচ হবে একদম লাস্টে যদি সময় থাকে চেষ্টা করা, না হলে এটাকে যেটা মনে হবে কাছাকাছি অ্যান্সার, কোনো অ্যান্সার যেটা মনে হচ্ছে মনে ওটাই দাগিয়ে আসে, যেহেতু তোমাদের নেগেটিভ মার্কিং নেই। কেননা এইরকম ক্যালকুলেশন দেওয়ার কোনো অর্থ আমিও বুঝি না, এই ক্যালকুলেশনটা খুবই জটিল। এটা অ্যান্সার আসবে 1544 ওহম। এখান থেকে এবারে এইটা বের করতে পারলে আইআরএমএস বেরিয়ে যায়। আইআরএমএস সমান হচ্ছে কত হবে না I0 বাই √2, মানে হচ্ছে এইটা I0 হচ্ছে V0 হচ্ছে কত 120 বাই 1544 ইন্টু হচ্ছে √2, এইটা করলে আসবে কত 77.7 মিলি অ্যাম্পিয়ার। এই অঙ্কটা ম্যাক্সিমামই আমি করলাম, এই অঙ্কটা প্রায় পুরোটাই করলাম ক্যালকুলেটরের সাহায্যে, কোনো একে মুখে ক্যালকুলেশন করা সম্ভব নয়। নেক্সট কোশ্চেন আসছি, তাহলে 29 গেল, 30 কোশ্চেন নাম্বার 30। কোশ্চেন 60 হার্টজ কম্পাঙ্কের একটা সরবরাহ লাইনের প্রবাহের অভিমুখ কত সেকেন্ড অন্তর অন্তর উল্টায়। তো
60 হার্টজ কম্পাঙ্ক আমরা যেমন জানি হচ্ছে একটা প্রবাহে কত হয়, একটা কমপ্লিটেতে দুবার প্রবাহের অভিমুখ উল্টায়। তাহলে 60 হার্টজের ক্ষেত্রে কত, 60 হার্টজ মানে 1 সেকেন্ডে 60টা পূর্ণ কম্পন। তাহলে 1 সেকেন্ডে 60টা পূর্ণ কম্পন হলে 1 সেকেন্ডে উল্টাচ্ছে কতবার, 120 বার। তাহলে একবার উল্টাতে সময় কত নেবে, একবারের জন্য 1/120 এতবার। 1/120 মানে এটা যদি আমি করি তাহলে কি হবে, 0 পয়েন্ট হলে 10, আবার হচ্ছে 0 পয়েন্টের জন্য আমরা হচ্ছে কত, এখানে একটা 10 দিলাম, আবার একটা এখানে হচ্ছে একটা 0 বসলো, তাহলে এখানে আরো একটা 0, 100, আরো একটা 0 বসালাম, 1000, তাহলে দুটো 0 বসিয়ে দিলাম। এখন আমরা হচ্ছে 120, 12 8 96, 960, তাহলে 8, 960 বসালে 40, 400, 12 3 36, আর দরকার নেই, 0.008 সেকেন্ড আছে যেহেতু অপশানে, তাহলে আর নেক্সট আর এগোচ্ছি না, তাহলে এটাই হচ্ছে এর উত্তর, অপশন সি 0.008 সেকেন্ড। তাহলে এবার 30 পরে আসছি, কোশ্চেন নাম্বার 31। 31 এ কি বলেছে, 31 এ বলেছে একটা এসি বর্তনী তড়িৎ প্রবাহ ভোল্টেজ দেওয়া আছে কত, আই দেওয়া আছে 5 sin 100 পাই টি মাইনাস পাই বাই 2, আই ইজিক্যাল টু দেওয়া আছে 5 sin 100 টি মাইনাস পাই বাই 2, আর ভি দেওয়া আছে কত 200 sin 100 টি ভোল্ট। তো এবারে বলেছে বর্তনী, এখানে তাহলে আমরা দেখতে পাচ্ছি কি ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে পাই বাই 2 ডিফারেন্স আছে। তাহলে এবারে দ্বিতীয় বলেছে আবেশক এসি কে বাধা দিলেও ডিসি কে অনুমোদন করে। আবেশক এসি কে বাধা দিলেও ডিসি কে অনুমোদন করে, এটা সত্যি, কেন আবেশকের বিরুদ্ধে এসি যেতে গেলে বাধা পায়, আর ক্যাপাসিটর ঠিক উল্টোটা, ক্যাপাসিটর ডিসি কে যেতে দিলেও এসি কে বাধা দেয়। তো আবেশক এই এর রিজনটা তো সঠিক, কিন্তু রিজনটা পড়েই বোঝা যাচ্ছে এর সঙ্গে উপরেরটার কোনো সম্পর্ক নেই। আচ্ছা, আর উপরেরটাই বলেছে বর্তনীর ব্যয়িত ক্ষমতা 0, এদের মধ্যে ফেজ ডিফারেন্স বা দশা পার্থক্য হচ্ছে পাই বাই 2, পাই বাই 2 হলে cos পাই বাই 2 cos 90 হচ্ছে 0 হয়ে যায়, তাহলে এক্ষেত্রে তো ব্যয়িত ক্ষমতা অবশ্যই 0 হবে। ক্ষমতা সমান ছিল হাফ v0 i0 cos থিটা, এই cos থিটা থিটা 90 হলে এটা হয়ে যাবে কত 0। তাহলে এটা তো এও সঠিক আরও সঠিক, কিন্তু আর এর সঙ্গে এর কোনো সম্পর্ক নেই, তাই অপশন বিটা হবে, এ ও আর সঠিক সঠিক কিন্তু সম্পর্কিত নয়, কিন্তু সম্পর্কিত নয় বা সঠিক ব্যাখ্যা নয়। 32 এর কোশ্চেনে যাই। 32 এর কোশ্চেনে কি বলেছে দেখি, বলেছে চিত্রে অন্যান্য বিষয় অপরিবর্তিত রেখে ধারকের পাত দুটির ব্যবধান, এখানে একটা চিত্র দেওয়া আছে, চিত্রে কি দেওয়া আছে না এরকম একটা ক্যাপাসিটর লাগানো আছে, ক্যাপাসিটরের পরে একটা রেজিস্ট্যান্স লাগানো আছে, এখানে একটা বাল্ব লাগানো আছে, তার সঙ্গে একটা হচ্ছে অল্টারনেটিং কারেন্ট সোর্স অ্যাড করা আছে। বলেছে কি চিত্রে অন্যান্য বিষয় অপরিবর্তিত ধারকের পাত দুটির ব্যবধান পূর্বের দ্বিগুণ হলে বাতির ঔজ্জ্বল্য কি হবে, বাকি সবই একই আছে। তাহলে ধারকত্বের ফর্মুলা কি ছিল, সি সমান এপসাইলন 0 আলফা বাই ডি, এটা হচ্ছে সমান্তরাল পাত ধারকের ফর্মুলা। তাহলে সবই একই আছে, শুধু আমি কি করলাম না C1 কি করেছি, এপসাইলন 0 আলফা বাই পূর্বের দ্বিগুণ করেছি 2d করেছি, তার মানে অ্যাকচুয়ালি c/2 মানে হচ্ছে ধারকত্ব কমে গেল। ধারকত্ব কমার অর্থ কি, কোনো বর্তনীতে ধারকত্ব কমে যাওয়ার অর্থ হচ্ছে বাতির ঔজ্জ্বল্য কমে যাবে, কারণ এটা নরমালি এই বর্তনীর জেড কত হবে বলতো, এটা হচ্ছে আরসি সার্কিট, এসি বর্তনী, তাহলে আরসি সার্কিটের ক্ষেত্রে জেড এর ভ্যালু কি ছিল r² প্লাস 1/ωc এর হোল স্কয়ার। তাহলে ধারকত্ব কমে গেলে কি হবে, জেড বাড়বে, কারণ সি ব্যস্তানুপাতিক, তাহলে এখানে আমরা পাচ্ছি সি কমছে, তাহলে কি হবে জেড বাড়বে, জেড বাড়লে কি হবে ঔজ্জ্বল্য কমবে, তাহলে বাতির ঔজ্জ্বল্য মানে কারেন্টটা কমে যাবে, তাহলে ঔজ্জ্বল্য হ্রাস পাবে, কারেন্ট কমে যাওয়ার অর্থ হচ্ছে ঔজ্জ্বল্য হ্রাস পাবে, অপশন এ। এরপরে আছে নেক্সট আসি হচ্ছে 32 গেল 33 এর কোশ্চেনে কি বলেছে, একটি তড়িৎচুম্বকীয় তরঙ্গের কম্পাঙ্ক দেওয়া আছে, কম্পন বিস্তার দেওয়া আছে, তরঙ্গ দৈর্ঘ্যের মান বের করতে বলেছে। তো কম্পাঙ্ক নিউ ইজ ইকুয়াল টু 2 × 10⁻⁴
10 হার্টজ। কম্পন বিস্তার ভোল্ট পার মিটার, মানে এটা অ্যাকচুয়ালি E0 দেওয়া আছে, E0 তাহলে কত আছে 48 ভোল্ট পার মিটার। এখানে আমরা তরঙ্গ দৈর্ঘ্য বের করতে চাই, তরঙ্গ দৈর্ঘ্যের সঙ্গে কম্পন বিস্তারের কোনো সম্পর্ক নেই, তাহলে তরঙ্গ দৈর্ঘ্য আমরা জাস্ট বের করব কোথা থেকে, সি সমান নিউ ল্যামডা থেকে। তাহলে আমরা জানি সি আলোর বেগ, সি সমান হচ্ছে নিউ ইন্টু ল্যামডা হয়, ল্যামডা সমান তাহলে হচ্ছে সি বাই নিউ, সি বাই নিউ মানে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 বাই 2 ইন্টু 10 টু দি পাওয়ার 10, তাহলে আমরা পাচ্ছি কত 1.5 ইন্টু 10 টু দি পাওয়ার -2 মিটার। এটা অর্থাৎ অপশন 8 টা। এখানে এই E0 এর কোনো মানে নেই, এমনি দেওয়া। তাহলে 34 এর কোশ্চেনে কি বলেছে দেখো, 34 এর কোশ্চেন বলেছে তড়িৎ উৎসের সঙ্গে বর্তনীতে যুক্ত একটা ধারকের ক্ষেত্রে পরিবহন প্রবাহ সমান হচ্ছে সরণ প্রবাহ হয় কিনা, আর ধারকের পাতে টি সময়ে সঞ্চিত আধান কিউ সমান Q0 cos 2 pi ft হলে সরণ প্রবাহ ID সমান এইটা হয় কিনা। দেওয়া আছে কিউ সমান কত Q0 cos 2 pi ft, তাহলে ID সমান কত হয়, ID সমান হচ্ছে dq বাই dt সমান হচ্ছে -2 pi f Q0 sin 2 pi ft। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কি না, তাহলে আমরা বলতে পারি কি, বলতে পারি হচ্ছে এটা দ্বিতীয়টা মিলে যাচ্ছে, এটা একদম ঠিক আছে। এবারে ওদিকে কি বলেছিল, ওদিকে বলেছিল পরিবহন প্রবাহ সরণ প্রবাহ সমান হয়, কখনোই এটা হয় না, ধারকের ক্ষেত্রে পরিবহন প্রবাহ সরণ প্রবাহ কোনোদিন এক নয়। তাহলে এখানে হচ্ছে অপশন সিটাই শুধু হবে, 2 নম্বর বিবৃতি সঠিক, বিবৃতি সঠিক। লাস্ট কোশ্চেন 35 এর কোশ্চেনে কি বলেছে, কোশ্চেনে একটি তড়িৎচুম্বকীয় তরঙ্গের চুম্বক ক্ষেত্রের সমীকরণ B ইজিক্যাল টু দেওয়া আছে, B ইজিক্যাল টু কত দেওয়া আছে 10 ইন্টু 10 টু দি পাওয়ার -7 সাইন 2 ইন্টু 10 টু দি পাওয়ার 11 t মাইনাস 10 টু দি পাওয়ার 3x, এটা আছে দেওয়া আছে এত টেসলা। তড়িৎ ক্ষেত্রের সমীকরণ, তড়িৎ ক্ষেত্রের সমীকরণে আমরা জানি তড়িৎ ক্ষেত্রের সমীকরণ এই পার্টটা একই থাকবে, তাহলে শুধু চেঞ্জ হবে কি, শুধু চেঞ্জ হবে এই সামনের B0 পার্টটা। তাহলে আমরা জানি C সমান E0 বাই B0, তাহলে E0 সমান কত হবে C ইন্টু B0, C ইন্টু B0 মানে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 ইন্টু 10 ইন্টু 10 টু দি পাওয়ার -7, 10 ইন্টু 10 টু দি পাওয়ার -6, তাহলে 8 থেকে 6 বাদ দিলে 300, তাহলে যেখানে 300 সবকটাই আছে, তাহলে শুধু এই লাস্ট পার্টটা মিলছে যেখানে, ওটাই হবে উত্তর। 2 ইন্টু 10 টু দি পাওয়ার 11 t মাইনাস 10 টু দি পাওয়ার 3x, তাহলে অপশন 8 টা মিলে যাচ্ছে, তাহলে অপশন এ হচ্ছে অ্যান্সার। তাহলে E ইজিক্যাল টু হচ্ছে 300 sin 2 ইন্টু 10 টু দি পাওয়ার 11 t মাইনাস 10 টু দি পাওয়ার 10 কিউব x, তো ভোল্ট পার মিটার। তাহলে এটাই হচ্ছে উত্তর। তাহলে আজকের আমরা 35টা কোশ্চেন করে নিলাম মডেল নাম্বার 15। নেক্সট ভিডিওতে আমরা মডেল নাম্বার 16 সলভ করার চেষ্টা করব। তাহলে আজকের এখানেই আমি সমাপ্ত করছি। গুড নাইট।